Okay, so this is chapter 1. We are going to start this chapter today in our first session. So this chapter is for marketing in a changing world, creating customer value and satisfaction. So we have entered into a new millennium in 2000. Now this is 2021. So 2021. A lot of things have already been changed by this time, and due to corona, uh, many things have been changed, many industries have been developed. Suppose you see the IT sector. Okay, এখন আমরা যেভাবে আইটি সেক্টরের সাথে ইনভলভ হয়ে গেছি, যতটা ইনভলভ হয়েছি, এতটা ইনভলভ কিন্তু এখন থেকে 5 বছর আগেও আমরা ছিলাম না। এখন যে ফরম্যাটে আমরা ক্লাস নিচ্ছি, এই ফরম্যাটে 5 বছর আগেও যখন ক্লাস নিয়েছি, আমি 7 বছর 8 বছর আগে এইভাবে ক্লাস নিয়েছিলাম, তখন ইউনিভার্সিটি থেকে আমাদেরকে অনেকটা দোষারোপ করা হয়েছে, বলা হয়েছে আমরা ডিসটেন্স লার্নিং মেনটেন করছি। আমাদের ঢাকা ক্যাম্পাসে একটা প্রজেক্ট ছিল, আমরা অস্ট্রেলিয়া থেকে একজন টিচারকে কানেক্ট করতাম এবং সেখানে তাকে দিয়ে আমরা কিছু বিজনেস কমিউনিকেশনের ক্লাস নিয়েছিলাম ঢাকা ক্যাম্পাসে। তখন কেউ কেউ আমাদেরকে দোষারোপ করতো, তারা বলতো যে তোমরা ডিসটেন্স লার্নিং করছো, এটা স্টপ করো, স্টপ ইট। এই সো উই ওয়ার বাউন্ড টু স্টপ ইট, ঠিক আছে, স্টপ দ্যাট প্রজেক্ট। আমরা ইভেন ভিডিও কনফারেন্সিং মেশিনও নিয়ে এসেছিলাম। আনফরচুনেটলি যেটা আমাদের এক্সপেরিয়েন্স, সেটা হলো অস্ট্রেলিয়ার যে ইন্টারনেট সিস্টেম এবং বাংলাদেশের যে ইন্টারনেট সিস্টেম, এই দুইটা ম্যাচ করে না। ম্যাচ না করার কারণে আমরা ভিডিও কনফারেন্সিং মেশিন সেট আপ করতে পারি নাই, নিয়ে এসেও আবার ফেরত দিয়েছিলাম। এরপরে আমরা যেটা করেছি সেটা হলো মেগা স্ক্রিনের আমরা একটা টেলিভিশন কিনেছিলাম এবং সেটার সাথে কম্পিউটারের সিপিইউ লাগিয়ে দিয়েছিলাম এবং সিপিইউর সাথে ইন্টারনেটের কানেকশন দিয়ে আমরা ওই সিপিইউতে স্কাইপি ইনস্টল করে দিয়েছিলাম। সো স্কাইপিতে আমরা কানেক্টেড হতাম এবং সেখান থেকে অস্ট্রেলিয়া থেকে একজন ভদ্রলোক নিকোলাস ম্যাকডোনাল্ড, উনি আমাদের এখানে মাঝে মধ্যে আসতেন এবং ক্লাস নিতেন। অনেক সময় আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতাম, অনেক সময় আমরা বিজনেস কমিউনিকেশন নিয়ে কথা বলতাম। হাউএভার, তো একটা পর্যায়ে সেটাও ভালো কাজ করলো না। স্কাইপি এটাও আমাদের দেশের ইন্টারনেট সিস্টেম পোর থাকার কারণে, এখানে ডেটা প্যাক গুলো স্লোলি মুভ করার কারণে অস্ট্রেলিয়া থেকে এটা একটা স্পিডে আসে, এই ডেটাগুলো এসে এখানে বাংলাদেশের যেই চ্যানেল, যে ডেটা ট্রান্সমিশন চ্যানেল আছে, ওই চ্যানেলে এসে এটা স্টাক হয়ে যায়, ঠিক আছে, ডিউ টু মানে somewhat narrowness of data channel. তোমরা জানো যে ডেটাগুলো যখন ট্রান্সফার হয় তখন ডেটাগুলো প্যাকেট আকারে ট্রান্সফার হয়। তো এই প্যাকেটটা একটা ওয়াইড একটা এরিয়া থেকে এসে একটা ন্যারো এরিয়াতে যখন ঢোকে, অথবা হাই স্পিড একটা এরিয়া থেকে এসে খুব লো স্পিড একটা এরিয়াতে যখন ডেটাটা এন্টার করে, তখন কিন্তু ওই স্লো হয়ে যায় এবং কথাগুলো বা ইমেজগুলো স্লোলি শোনা যায়। উনি একটা স্পিডে বলেন কথা, আমার এখানে এসে এটা আরেকটা স্পিডে আমি শুনি, এটা স্লোলি শুনি, অথবা অনেক সময় স্টাক হয়ে যায়, কিছুক্ষণ বন্ধ থাকে, এরপরে আবার চালু হয়। এটা তোমরা এখনো জুম ক্লাসে এক্সপেরিয়েন্স করো। হাউএভার, তো তারপরেও সেই প্রজেক্টটা আমরা মোটামুটি ভাবে কন্টিনিউ করছিলাম, কিন্তু ওই যে এক সময় কথা হলো যে এটা হচ্ছে ডিসটেন্স লার্নিং, এই কথা বলে এটা স্টপ হয়ে গেল। কিন্তু সেই দেখো আমরা এখন এই করোনা আমাদেরকে বাধ্য করলো যে আমরা পুরোপুরি ভাবেই কিন্তু একরকম এই ডিসটেন্স লার্নিং এ চলে আসলাম। স্টিল আমরা এক্সপেক্ট করছি যে এটা হয়তো থাকবে না, কিন্তু না থাকলেও এখন আবার বলছে, মানে আমাদের যারা গাইডিং অথরিটি আছে কান্ট্রি ওয়াইড, যেমন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অথবা মিনিস্ট্রি অফ এডুকেশন, এরকম তারা কিন্তু বলছে যে স্টিল এই করোনা শেষ হলেও এরকম যে অনলাইন ক্লাস
বা অনলাইন যে অ্যাক্টিভিটিস গুলো আছে, এই অ্যাক্টিভিটিস গুলো পাশাপাশি ওই অফলাইন অ্যাক্টিভিটিস গুলোর সাথে থাকতে হবে। ঠিক আছে? সো মাঝে মধ্যেই আমরা কিছু সেশন অর্গানাইজ করতে পারি এভাবে। মাঝে মধ্যেই কিছু ক্লাস অনলাইনেও নিতে পারি। মাঝে মধ্যে কিছু যে গুগল ক্লাসরুমে যেই আমরা ম্যাটেরিয়াল গুলো দিয়ে দেই, ওভাবে করে ওই পার্টটা রাখতে পারি আমরা অফলাইনে গেলেও। So that you can easily get the materials available in a single platform and you can collect them from there. তো তাহলে এই যে দেখো গুগল ক্লাসরুম, এই যে জুম, এই যে সবকিছু, অন্যান্য অনেক ইউনিভার্সিটি আছে তারা নিজেদের সিস্টেম ডেভেলপ করেছে। মুডল নামে একটা সফটওয়্যার আছে, ওটা দিয়ে নিজস্ব সফটওয়্যার ডেভেলপ করে ফেলা যায়, নিজস্ব সিস্টেম ডেভেলপ করে ফেলা যায়। এই ওএলএস বলে, অনলাইন লার্নিং সিস্টেম। এই তো তাহলে দেখো এই যে কত কিছুর সাথে আমাদেরকে কিন্তু ইন্ট্রোডিউস করিয়ে দিল একটা সিম্পল চেঞ্জ ইন দ্য এনভায়রনমেন্ট। হেলথ সেক্টরে ট্রিমেন্ডাস চেঞ্জ এসছে, অন্যান্য জায়গাতেও এরকম চেঞ্জ আসছে। এই যে চেঞ্জ গুলোকে অ্যাড্রেস করতে গেলে আমাকে কিন্তু আমার এই যে থিওরিটিক্যাল যে নলেজ আছে, বিজনেস নলেজ বা মার্কেটিং নলেজ বা ফাইন্যান্সিয়াল নলেজ, এই বিষয়গুলোর মধ্যেও চেঞ্জ আনতে হয়। কন্টিনিউয়াসলি এগুলো চেঞ্জ হচ্ছে। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে মার্কেটিং ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড। দেখো এখানকার লেখকরা কতটা কম্পিটেন্ট। এখন থেকে তারা হয়তো 14-15 বছর আগে এই ধরনের একটা টপিক নিয়ে কাজ করেছেন এবং সেখানে তারা কিন্তু এই বিষয়টা গেস করেছেন এবং এটা তারা এখানে এনেছেন যে মার্কেটিং ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে মার্কেটিং কিভাবে কাজ করবে। যেমন মার্কেটিং ম্যানেজমেন্টে আমরা অনেক সময় বলি যে একটা সময় ছিল যখন আমরা ফাইন্যান্সিয়াল স্কোর কার্ড ক্যালকুলেট করতাম। ফাইন্যান্সিয়াল স্কোর কার্ড যেখানে আমাদের হিসাব থাকতো, রেভিনিউর হিসাব থাকতো যে কত টাকা আমি আর্ন করেছি, তারপরে আমার কস্ট ক্যালকুলেট করতাম, খরচ হয়েছে কত টাকা, তারপরে আমার আর্নিং কত এবং প্রফিট কত, আমার মার্জিন কত থেকেছে, ঠিক আছে, মার্কআপস, এগুলো আমরা হিসাব করতাম। এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল স্কোর কার্ড। কিন্তু এখন বলছে যে চেঞ্জিং ওয়ার্ল্ডে এখন ফাইন্যান্সিয়াল স্কোর কার্ড ক্যালকুলেট করলেই হবে না, এখন আমাকে মার্কেটিং স্কোর কার্ড ক্যালকুলেট করতে হবে। সো মার্কেটিং স্কোর কার্ড কি আবার? মার্কেটিং স্কোর কার্ড হচ্ছে ক্যালকুলেশন অফ দ্য ভ্যালিউজ, কাস্টমার ডেটাবেস, তারপরে হচ্ছে তোমার কাস্টমার রিটেনশন, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এই সমস্ত বিষয়গুলো আমাকে আমার ডেটাবেসে রাখতে হবে। তাহলে এই যে কাস্টমার রিটেনশন রেট আমাকে ক্যালকুলেট করতে হবে, সিআরআর, কাস্টমার রিটেনশন রেট, কত কাস্টমার আছে আমার এখানে, অথবা কাস্টমার সুইচিং রেট, কাস্টমাররা সুইচ করছে কেন, বা কত পার্সেন্ট কাস্টমার সুইচ করলো, এটার কারণে আমার কতটুকু লস হলো, এবং কাস্টমাররা রিটেইন করার কারণে, থাকার কারণে আমি কতটুকু গেইন করলাম। হ্যাঁ, মার্কেটের কাস্টমাররা থাকার কারণে কাস্টমারদের কাছ থেকে কাস্টমারস ইকুইটি যেটা, এটা ক্যালকুলেশন করা, এটা হচ্ছে মার্কেটিং স্কোর কার্ড। ঠিক আছে, ক্যালকুলেটিং কাস্টমারস ইকুইটি, ক্যালকুলেটিং ব্র্যান্ড ইকুইটি, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে মার্কেটিং স্কোর কার্ড। এই যে দেখো যে টোটালি মানে ভিউ পয়েন্টসটাই চেঞ্জ হয়ে গেছে এখানে ইন দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড, চেঞ্জিং এনভায়রনমেন্ট। হাউএভার, যেটা আমরা বলছি যে তাহলে ক্রিয়েটিং কাস্টমার ভ্যালিউ, এখানে আমাকে সাস্টেইন করতে হলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টমার ভ্যালিউ তৈরি করতে হবে এবং স্যাটিসফ্যাকশন তৈরি করতে হবে। সো হোয়াট ইজ কাস্টমার ভ্যালিউ, হোয়াট ইজ স্যাটিসফ্যাকশন, হোয়াট ইজ মার্কেটিং, এই সমস্ত বিষয়গুলো এন্ড হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড, এই বিষয়গুলো আমরা এই চ্যাপ্টার থেকে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। এখন 9:53, আমি তোমাদেরকে 10টার দিকে কিছুটা ব্রেক দিব 10 মিনিটসের জন্য, এবং পরে 10:10 আবার আমরা কানেক্টেড হব, আর 7 মিনিটস আমরা কন্টিনিউ করব, এরপরেই আমরা ব্রেক দিব 10 মিনিটের জন্য। হোয়াট ইজ মার্কেটিং, এটা যদি আমরা দেখি তাহলে যেটা হচ্ছে যে একটা ডেফিনেশন যেটা মার্কেটিং এর বইয়ে আছে সেটা বলছে যে it's a process by which individuals and groups obtain what they need and want through creating and exchanging products
and values with others. তাহলে মার্কেটিং হলো একটা প্রসেস যার মাধ্যমে কোনো একজন ব্যক্তি, একজন ইন্ডিভিজুয়াল অথবা একটা গ্রুপ, তারা কি করে, তারা কি পায়, যে তাদের যেটা দরকার এবং তারা যেটা চায়। নিড হলো প্রয়োজন, আর ওয়ান্ট হলো তাদের চাওয়া। তাহলে এখানে অনেকগুলো টার্মিনোলজিস আসছে, কিন্তু এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো তারা অবটেইন করে, তারা পায় হোয়াট দে নিড এন্ড ওয়ান্ট, তাদের যেটা প্রয়োজন এবং তারা যেটা চায়। সবসময় মানুষের যেটা প্রয়োজন সেটা তারা চায় না, ঠিক আছে? এই জন্যই এখানে আলাদা করে বলা হয়েছে এটা নিড এন্ড ওয়ান্ট থ্রু ক্রিয়েটিং and exchanging products and values with others. তাহলে এখানে তারা তাদের যেটা প্রয়োজন এবং তারা যেটা চায় সেটা তারা পায় কি করে? এখানে আরেকটা প্রসেসের মাধ্যমে, যে প্রসেসে কি হয়, যে ক্রিয়েট হয়। কি ক্রিয়েট হয়? ভ্যালু ক্রিয়েট হয়। এই যে এখানে বলছে ক্রিয়েটিং এন্ড এক্সচেঞ্জিং প্রোডাক্টস এন্ড ভ্যালুস। তাহলে প্রোডাক্ট তৈরি হয়, এখানে প্রোডাক্ট এবং ভ্যালু যখন তৈরি হবে, সেই বিষয়গুলোই মূলত তাদের নিড এবং ওয়ান্টকে স্যাটিসফাই করবে। and values with others, তাহলে একজন আরেকজনের কাছ থেকে একটা গ্রুপ থাকবে যারা তৈরি করবে, যারা প্রোডাক্টস এবং ভ্যালুস তৈরি করবে, এবং আরেকটা গ্রুপ আছে যাদের এটা প্রয়োজন, তারা সেটা নেবে। তাহলে এই যে প্রসেস, যে প্রসেসের মাধ্যমে ভ্যালুস এবং প্রোডাক্টস মিন্স গুডস এন্ড সার্ভিসেস তৈরি হচ্ছে, এবং সেটা আরেকটা গ্রুপের অথবা কোনো একজন ইন্ডিভিজুয়ালের নিড এবং ওয়ান্টকে স্যাটিসফাই করছে, ফুলফিল করছে, এটার যে টোটাল প্রসেস, এটাকে আমরা বলছি মার্কেটিং। সিম্পলি আমরা যদি বলি, সিম্পলি এই কথাটা, এই সেন্টেন্সটার মধ্যে সবকিছু চলে আসে। এভরিথিং ইজ কভার্ড বাই দিস সেন্টেন্স। এখানে কি বলছে যে মার্কেটিং ইজ দ্য ডেলিভারি অফ কাস্টমার স্যাটিসফ্যাকশন এট এ প্রফিট। মার্কেটিং কি? মার্কেটিং হলো ডেলিভারি অফ কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমি কাস্টমার স্যাটিসফ্যাকশনকে বিতরণ করলাম এট এ প্রফিট, এবং সেটার বিনিময়ে প্রফিট আর্ন করলাম। তো কাস্টমার স্যাটিসফ্যাকশনকে বিতরণ করলাম মানে কি? মানে হচ্ছে আমার যারা কাস্টমার, আমি তাদেরকে স্যাটিসফাই করলাম। তাহলে কাস্টমারকে স্যাটিসফাই করার যে প্রসেস, এটাই মার্কেটিং। হ্যাঁ, তো কাস্টমাররা স্যাটিসফাইড হবে কি করে? তাহলে কাস্টমাররা স্যাটিসফাই হবে কি করে? কাস্টমাররা স্যাটিসফাইড হবে যে তাদের যেই, এই যে এখানে একটু আগে যে কথাটা বললাম আগের ডেফিনেশনে, যে নিড এন্ড ওয়ান্ট, তাদের যেটা প্রয়োজন রয়েছে এবং তারা যেটা চায়, সেই বিষয়টাকে আমি যদি সার্ভ করতে পারি, তাহলে সে স্যাটিসফাইড হবে। সাপোজ একজন কাস্টমার, তার এখন হি ইজ অর শি ইজ থার্স্টি, সে এখন তৃষ্ণার্ত। তাহলে তার কি প্রয়োজন বলো? what does he or she needs? need. What does he or she need? তার কি দরকার? someone is thirsty, তার কি দরকার বলো? পানি। পানি দরকার। পানি ইংরেজি কি? ওয়াটার। ওয়াটার। তার কি আসলেই পানি দরকার? জি স্যার। এটা কে বলছে জি স্যার? শেফা নাকি কে? নাকি শায়লা নাকি কে? আমি তো দেখতে পাচ্ছি না কে বলছে। কে বলছে বলো তো? পানি ওয়াটার কে বলেছে এটা? বলো স্যার আমি বলেছি। ওমা, তুমি কোনো ভুল তো করলে বলে। জি বলছি। নাইলা, হ্যাঁ, নাইলার আইডি কত? 45। অলরাইট, তুমি ভুল, একটু ভুল করেছো। এটা দিস ইজ অ্যাকচুয়ালি ডিউ টু তোমার এই যে মার্কেটিং নলেজ। এই ভুলটা অবশ্য আমরা অনেকেই করি। তাহলে এখানে
আসলে পানি না, এটা হবে পানীয়। কি হবে? কি হবে বলো? পানীয়। পানীয় ইংরেজি কি বলো? পানীয় Drinks. ইংরেজি ড্রিঙ্কস, এক্স্যাক্টলি। তাহলে if someone is thirsty, he or she needs drinks, not water. Mind it. তাহলে কি হচ্ছে? Drinks, পানীয়। So that পানীয়, that drinks, it may be milk, it may be water, it may be mango juice, or it may be anything. ঠিক আছে, লিকুইড। তো তাহলে কি হচ্ছে যে এটা পানীয়, মানে পানীয় হতে পারে, ঠিক আছে, ওয়াটারও হতে পারে এটা। আহ, তোমার তৃষ্ণা পেয়েছে, আমি যদি তোমাকে এখন এক গ্লাস ঠান্ডা দুধ দেই ফ্রিজ থেকে বের করে, যে এটা খাও, তাহলে এটা খেয়ে তোমার তৃষ্ণা মিটবে কিনা? Midway. তোমাকে যদি আমি এক গ্লাস জুস দেই, যে এটা খাও, ম্যাঙ্গো জুস দিলাম অথবা অরেঞ্জ জুস দিলাম, এটা খাও, তুমি বরং আর একটু বেশি খুশি হবে যে চাইলাম পানি, আমাকে দেওয়া হলো অরেঞ্জ জুস, বাহ ভালোই তো। হ্যাঁ, তাহলে পানির কাজও হয়ে গেল আর মুখে একটু টেস্টও লাগলো। তাহলে কি হচ্ছে যে এই যে দেখো, একটা হচ্ছে তোমার নিড, মানে তোমার যেটা প্রয়োজন হচ্ছে পানীয়। এখন তুমি যদি বলো যে না, আমার তো পানীয় দরকার, মানে ড্রিঙ্কস দরকার, সেই ড্রিঙ্কস হিসেবে আমি চাই, আই ওয়ান্ট ওয়াটার, আমি পানিই চাই, তাহলে তোমাকে পানি দেওয়া হলো, তাহলে পানি, ওয়াটার ইজ ইওর ওয়ান্ট। এখন তাহলে আমি তোমাকে যখন এটা দিয়ে দিলাম, তোমার তৃষ্ণা নিবারণ হয়ে গেল। নাও ইউ আর স্যাটিসফাইড, নাও ইউ আর স্যাটিসফাইড বিকজ ইওর নিড এন্ড ওয়ান্টস আর ফুলফিলড। এখন যে তোমাকে স্যাটিসফাই করেছে, এটা যে তোমাকে এটা খাইয়েছে, তুমি স্বাভাবিকভাবে তার প্রতি কৃতজ্ঞ থাকবে। সে যদি এটা বিক্রি করে, তুমি তাকে একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবে, তাহলে দ্যাট উড বি হিজ অর হার প্রফিট, যে তোমাকে এটা দিয়ে সার্ভ করছে। তাহলে দিস প্রসেস ইজ অ্যাকচুয়ালি মার্কেটিং, দিস প্রসেস ইজ মার্কেটিং। যে প্রসেসের মাধ্যমে কেউ একজন তোমাকে তোমার নিড ফুলফিল করলো, স্যাটিসফাই করলো তোমাকে, এবং সেটার মাধ্যমে সে একটা অ্যামাউন্ট প্রফিট করলো, আর্ন করলো, তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি মার্কেটিং। এখন এটা হলো একেবারেই খুব লাইট, মানে লাইট নলেজ অফ মার্কেটিং। এখন এই কাস্টমার স্যাটিসফ্যাকশন ডেলিভারি, যেটা এই কাস্টমার স্যাটিসফ্যাকশন এনশিওর করতে গেলে শুধুমাত্র নিড এন্ড ওয়ান্ট ফুলফিল করলে হবে না, এখানে আরো অনেকগুলো বিষয় থাকবে। সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে এখান থেকে দেখার চেষ্টা করব। নাও আমি বলেছিলাম 10টার দিকে আমি তোমাদের একটা ব্রেক দিব, এখন হচ্ছে 10টা 2। সো মার্কেটিং কি সেটা দেখলাম তখন। ওকে, এগুলো হলো কোর মার্কেটিং কনসেপ্টস। মার্কেটিং কে যদি আমাদের খুব ভালো করে বুঝতে হয়, তাহলে এই টপিক গুলো আমাদের বুঝতে হবে। এগুলো ভালো করে বুঝতে পারলে আমরা মার্কেটিং কে ভালো করে বুঝতে পারবো। প্রথমেই যেটা আমরা দেখছি, এটা হচ্ছে নিডস, ওয়ান্টস এন্ড ডিমান্ডস। এরপরে হচ্ছে প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, ভ্যালু, স্যাটিসফ্যাকশন, কোয়ালিটি, exchange, transactions and relationships, and markets. needs, needs, wants and demands. নিড কে এখানে কি বলা হচ্ছে, কেউ একজন একটু পড়ো তো। কেউ একজন একটু পড়ে শোনাও আমাকে। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতেছি। হ্যাঁ, এটা বলো তো কি লেখা আছে এখানে নিডস এর এখানে। State of well
privation for basic items such as food and clothing and complex needs such as for belonging. I am hungry. Yes, থ্যাংক ইউ সামিয়া। তুমি কি বুঝতে পেরেছো এখানে কি বলছে আসলে? এখানে কি বলেছে এটা কি তুমি বুঝতে পারছো সামিয়া? আমাদের যে বেসিক আইটেমের নিড গুলোর কথা বলা হয়েছে, ফুড, ক্লথ, ওগুলোর কথা। আচ্ছা, এরপরে আর কেউ কন্ট্রিবিউট করবে এখানে? আর কেউ বলো তো একজন। নাইলা বলো। স্যার, বেঁচে থাকার জন্য আমাদের যেসব চাহিদা, বেসিক চাহিদা, যেমন খাবার, বস্ত্র, সরি না ঠিক আছে তো, হ্যাঁ হ্যাঁ বলো। আমি ওগুলো স্যার দরকার, বেসিক আইটেম গুলো। আচ্ছা, এগুলো কি করা? এরপরে আর কেউ বলবে? আর কেউ বলবে? আমাদের নিহান শোভা, তুমি এত চুপচাপ কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মার্কেটিং এ কি গ্রেড পেয়েছো? স্যার মার্কেটিং তো আমরা করিনি। মার্কেটিং না, ল পড়েছো, হ্যাঁ লতে কি গ্রেড পেয়েছো? স্যার এ প্লাস। এ প্লাস পেয়েছো, হ্যাঁ। তো এ প্লাস পেয়ে চুপচাপ বসে থাকলে তো হবে না। আম, এটা এটা তুমি কি বুঝতে পেরেছো বলো তো নিহান? স্যার আমাদের বেসিক আইটেমের যদি কোনো ল্যাক থাকে তাহলে আমরা ওটার জন্য যে প্রয়োজনীয়তা অনুভব করি সেটা। সেটা হচ্ছে নিডস। জি স্যার। হ্যাঁ, নিডস হচ্ছে স্টেট অফ ফেল্ট ডিপ্রাইভেশন। আমরা যেই জিনিসের অভাব অনুভব করি, যেই বেসিক জিনিসের অভাব অনুভব করি, সেটাই হচ্ছে নিড। ঠিক আছে? এটা জি স্যার। আহ, শুধু বেসিক জিনিস হতে হবে এরকম না। আমরা যেই জিনিসেরই অভাব অনুভব করি, ঠিক আছে, ওটাই আসলে নিড। যেমন ধরো তুমি এখন ইন্টারমিডিয়েট পাশ করেছো, সাপোজ ইন্টারমিডিয়েট পাশ করার পরে তোমার মনে হচ্ছে যে হায়ার এডুকেশনে যাওয়া দরকার। হ্যাঁ, তোমার হায়ার এডুকেশন নেওয়া দরকার, তুমি হাইলি এডুকেটেড হতে চাও। তো তাহলে কি কি হবে এখানে তোমার এই যে থার্স্ট ফর এডুকেশন, যেটা যে জিনিসটা থেকে তুমি ডিপ্রাইভ, মানে এখনো পর্যন্ত তুমি সেটা অ্যাভেইল করতে পারো নাই। নাও ইউ ওয়ান্ট টু অ্যাভেইল দ্যাট। তুমি ভেতরে অনুভব করছো যে আই নিড টু বি হাইলি এডুকেটেড, আই নিড হায়ার এডুকেশন। হ্যাঁ, এখন হায়ার এডুকেশন এটা তুমি কোন ফরম্যাটে নিবা? তুমি যদি সায়েন্স গ্রাজুয়েট হও তাহলে তুমি সিএসসি ভর্তি হতে পারো, তুমি ত্রিপুরীতে ভর্তি হতে পারো, তুমি ফার্মাসিতে ভর্তি হতে পারো, তুমি মেডিকেল সায়েন্সে যেতে পারো, ঠিক আছে, তুমি আদার ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং এ যেতে পারো, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ যেতে পারো তুমি, ঠিক আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যেতে পারো, তুমি আর্কিটেক্ট হতে পারো, আহ, অথবা অথবা তুমি এজ এ সায়েন্স গ্রাজুয়েট তুমি ইকোনমিক্স পড়তে পারো, ঠিক আছে। তাহলে হায়ার এডুকেশনে গিয়ে তুমি কোনটা চাইবে সেটা হচ্ছে ওয়ান্ট, এরপরের স্টেজ যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান্ট। কিন্তু এই যে হায়ার এডুকেশন যেটা, যে জিনিসের অভাব তুমি অনুভব করছো, যে ইয়েস আমি এটার অভাব অনুভব করছি, মনে হচ্ছে আমি হাইলি এডুকেটেড হওয়া দরকার, তো তাহলে এই যে হায়ার এডুকেশন এটা হচ্ছে তোমার নিড, ঠিক আছে, যখন তুমি অলরেডি ইন্টারমিডিয়েট পাস করেছো। আর তারও আগে যখন তুমি প্রাইমারি স্কুলে ছিলে তখন মনে হচ্ছিল তোমার সেকেন্ডারি এডুকেশন হলে ভালো হয়, এখন প্রাইমারি এডুকেশন কমপ্লিট হয়েছে। প্রাইমারি এডুকেশনের আগে তুমি যখন কোনো স্কুলে ভর্তি হও নাই
তখন তোমার মনে হয়েছে ইউ নিড টু বি এডুকেটেড, তোমার শিক্ষিত হতে হবে, সো ইউ নিড টু গেট অ্যাডমিটেড ইন এ স্কুল। ওকে, এই তাহলে এইটা স্টেপ বাই স্টেপ, কিন্তু এই নিডটা ভেরি করে অনেক সময়। তো তাহলে আমরা বলছি যে এরপরে ধরো তুমি এখান থেকে তোমার বাসা হচ্ছে শহরের কোথাও জিএসসি তে, কিন্তু তোমার ক্যাম্পাস হচ্ছে কুমিরায়। হ্যাঁ, এখন তাহলে তুমি ক্যাম্পাসে গিয়ে ক্লাস করতে হবে, তাহলে তুমি কি নিড ফর ট্রান্সপোর্টেশন, এখন তোমার মনে হচ্ছে যে একটা ট্রান্সপোর্টেশন হলে ভালো হয়, ঠিক আছে, কারণ আমি তো পায়ে হেঁটে তো এখান থেকে কুমিরা গিয়ে ক্লাস করতে পারবো না, তাহলে আই মাস্ট নিড এ ট্রান্সপোর্ট, আই মাস্ট নিড এ ট্রান্সপোর্ট, আমার একটা ট্রান্সপোর্ট দরকার। এখন সেই ট্রান্সপোর্ট কিন্তু এটা বাসও হতে পারে, এটা প্রাইভেট কার হতে পারে, এটা একটা মোটর বাইক হতে পারে। মালয়েশিয়াতে আমি দেখেছি ছাত্রীরা, মেয়েরা মোটর বাইক ড্রাইভ করে চলে আসে ইউনিভার্সিটিতে, ঠিক আছে, তাদের প্রচুর সংখ্যায়, যতজন মানুষ মনে হয় ততটা বাইক আছে তাদের অ্যাটলিস্ট। বাইকের পাশাপাশি হয়তো কারো কার থাকে অথবা অন্য কিছু থাকে, কেউ বাসে চড়ে মাঝে মধ্যে একটু লং ডিস্টেন্সে যাওয়ার জন্য, কিন্তু অলমোস্ট এভরিবডি হ্যাজ বাইক এন্ড কার। তাহলে এটা ইট মে বি এ কার। কেন নিহান সোবা সোবা যে সে কেন তার একটা কার থাকবে না, ঠিক আছে, সে কেন প্রতিদিন ইউনিভার্সিটির বাসে করে ইউনিভার্সিটিতে যাবে? মনে হতে পারে না যে যদি আমার ইফ আই হ্যাড এ কার, এরকম মনে হয় না নাকি? হ্যাঁ, মনে জি হয় স্যার। নিহান, মনে হয় যে একটা গাড়ি যদি থাকতো তাহলে খুব ভালো হতো। আছে, গাড়ি আছে? না স্যার। গাড়ি নাই, ওকে, থাকলে ভালো হতো মনে হয় না? এবং আমি যদি ড্রাইভ করতে পারতাম তাহলে ড্রাইভ করে চলে যেতাম সাথে দুইজন বান্ধবীকে নিয়ে, মনে জি হয় স্যার। কিনা? মনে হয়, জি স্যার। মনে হয়। আর জিনিসটা কি দরকার কিনা নাকি দরকার না? স্যার দরকার না, মানে যেহেতু ইউনিভার্সিটির বাস আছে এই জন্য থাকলে দরকার ভালো না। হতো স্যার। জি স্যার। যেহেতু ইউনিভার্সিটির বাস আছে এই জন্য দরকার না, কিন্তু ইউনিভার্সিটি যদি বাস না দিত তাহলে কি দরকার হতো কিনা? ফর সেফ ট্রাভেলিং, জি সারা স্যার হতো। ওয়ার্ল্ডের সব জায়গাতে ইউনিভার্সিটি এরকম দূরে দূরে, বুঝতে পেরেছো, কারোরই বাসার সাথে ইউনিভার্সিটি নাই, মানে অধিকাংশ মানুষেরই ইউনিভার্সিটি দূরে 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 গিয়ে গিয়ে তারা ক্লাস করতে হয়, ঠিক আছে। আমি যেই শহরে থাকতাম মালয়েশিয়াতে, ওই শহর থেকে আমার ইউনিভার্সিটির দূরত্ব ছিল এরকমই আইআইইউসির মতোই, এতটা দূরত্বেই ছিল, ঠিক আছে। ওখানে বাস আছে, খুবই সফিস্টিকেটেড সার্ভিস, মাই বাস নামে একটা ট্রাভেল এই ট্রান্সপোর্ট, মাই বাস। ওটাতে তোমার সম্ভবত 3 রিঙ্গিট দিতে হতো, যেটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে নিয়ে যেত বাসটা। ইউনিভার্সিটি ওইভাবেই করা যে বাস ইউনিভার্সিটির ভেতর দিক দিয়ে ঘুরে আবার সে বের হয়ে আরেক জায়গাতে চলে যাবে, আবার আরেক জায়গা থেকে যে বাসটা আসবে সেটাও ইউনিভার্সিটির ভেতরে ঘুরে তারপরে শহরে আসবে। তাহলে যে কেউ আহ, ওই বাসটা চয়েস করবে, সে ইউনিভার্সিটিতে নেমে যেতে পারবে, আবার ওখানে ইউনিভার্সিটি থেকে আসতে পারবে। হাউএভার তাহলে এটা যেটা তোমার এটা একটা নিড ফর ট্রান্সপোর্ট। তো এটা মনে হয় যে আমার যদি একটা বাইক থাকতো, আমার যদি একটা কার থাকতো, অথবা হেলিকপ্টারও কিন্তু একটা ট্রান্সপোর্ট, তাই না? এই আমার যদি একটা প্রাইভেট হেলিকপ্টার থাকতো তাহলে এত জ্যাম ট্যামের মধ্যে পড়তে হতো না। এই তাহলে কি হচ্ছে, যেটা এই নিড ফর ট্রান্সপোর্ট, এটা একটা কিন্তু নিড, কিন্তু তুমি আসলে এই ট্রান্সপোর্টের নিডটা কি দিয়ে ফুলফিল করতে চাও, তুমি আসলে কি চাও এটা বুঝতে হবে। তাহলে আমি চাই, ইয়েস আই নিড এ ট্রান্সপোর্ট, বাট আমি চাই একটা বাইক, মোটর বাইক, আমি চাই একটা কার, তখনই সেটা হয়ে যাবে ওয়ান্ট। কি হয়ে যাবে এটা? ওয়ান্ট। হ্যাঁ, এখানে এক্সাম্পল যেটা বলেছে যে আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, তাহলে ক্ষুধার্ত হলে ইউজুয়ালি আমার কি দরকার, হোয়াট আই নিড? ফুডস। ফুড, হ্যাঁ, ফুড। তাহলে এই ফুডটা কি হতে পারে, এই ফুডটা কি হতে, এটা কি বার্গার, নাকি এটা হচ্ছে তোমার রাইস, নাকি এটা হবে বিরিয়ানি, নাকি এটা অন্য ফ্রেঞ্চ ফ্রাইজ, এরকম কিছু হবে।
সো এখানে যেগুলো আমরা মেনশন করেছি অল আর ফুডস, তাহলে হুইচ ওয়ান অ্যাকচুয়ালি আই প্রিফার? তাহলে আমি বলছি এজ এ বাংলাদেশি আই প্রিফার সাপোজ ওকে রাইস, প্লেন রাইস উইথ ডাল এন্ড ফিশ। তাহলে কি হচ্ছে এটা? ওকে, তাহলে আই এম হাংরি, আই ওয়ান্ট প্লেন রাইস উইথ ডাল এন্ড ফিশ। তাহলে এটা হচ্ছে আমার ওয়ান্ট। ওকে, ওয়ান্ট। একজন আমেরিকান হয়তো বলবে যে আমি একটা হ্যামবার্গার খেতে চাই, আই ওয়ান্ট এ হ্যামবার্গার। ঠিক আছে? একজন ফ্রেঞ্চ হয়তো সে বলবে আমি ফ্রেঞ্চ ফ্রাইস চাই, এরকম। তাহলে এটাকে আমরা বলছি যে যখন এই নিডটা তোমার ইন্ডিভিজুয়াল কালচার এবং পার্সোনালিটি দ্বারা শেপড হয়। এবার যার যার কালচার এবং পার্সোনালিটি দ্বারা এটা শেপ হবে এবং সে ওটাই চাইবে। ঠিক আছে? এই যেমন ধরো আমি পার্সোনালি মনে করছি যে আমি এখন ইয়েতে যাওয়া দরকার, কুমিরাতে যাওয়া দরকার। যদি ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটা কার থাকতো, আই নিড এ ট্রান্সপোর্ট, ইফ আই হ্যাড এ কার, আমার যদি একটা কার থাকতো, তাহলে এটা হচ্ছে আমার ওয়ান্ট। এই কারটা হচ্ছে আমার ওয়ান্ট, আর এমনিতে ট্রান্সপোর্টটা হচ্ছে নিড। এবার আসি আমরা ডিমান্ডে। ডিমান্ড, তাহলে হিউম্যান ডিমান্ড হলো কি? ডিমান্ড হলো হিউম্যান ওয়ান্টস যেটা ব্যাকড বাই বাইং পাওয়ার, ব্যাকড বাই বাইং পাওয়ার। এবার তোমার দেখবে যে ইয়েস আমি মিস্টার শরীফ, তাহলে কি হচ্ছে যে আমার একটা কার দরকার, তাহলে ডু আই হ্যাভ মানি টু বাই দ্যাট কার? ডু আই হ্যাভ মানি ইন মাই পকেট টু বাই দ্যাট কার? ওই কারটা কেনার মতো পয়সা কি আমার পকেটে আছে? যদি থাকে তাহলে সেটা আমার জন্য ডিমান্ড হবে, আর যদি না থাকে তাহলে সেটা আমার পক্ষ থেকে ডিমান্ড হবে না। যদি আমার পকেটে ওই পয়সা থাকে তাহলে মার্কেটার যারা আছে তারা কার ইম্পোর্ট করে নিয়ে আসবে অথবা কার ম্যানুফ্যাকচার করবে। বাংলাদেশে কার ম্যানুফ্যাকচার হচ্ছে জানো তো? বাংলাদেশে গাড়ি তৈরি হচ্ছে জানো? তোমরা কি আমার কথা শুনতে পাও না নাকি? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে কার অ্যাসেম্বলিং হয় এখনো, মানে ফুল ম্যানুফ্যাকচারিং হচ্ছে না, অনেকটা অ্যাসেম্বলিং হচ্ছে। এটা জানো কারা করছে? না স্যার। জানো না? এই তো, না জানলে বলবা জানি না, রেসপন্স করবে, চুপচাপ বসে থাকলে তো হবে না। তাহলে কার অ্যাসেম্বল করছে? পিএইচপি গ্রুপ। পিএইচপি গ্রুপকে চেনো? জি স্যার। জি স্যার চিনি। হ্যাঁ, পিএইচপি গ্রুপ কার অ্যাসেম্বল করছে এবং কোন ব্র্যান্ডটা অ্যাসেম্বল করছে সেটা কি জানো? জানো না? সেটা হচ্ছে প্রোটন। এটা হচ্ছে মালয়েশিয়ান ব্র্যান্ড। সো মালয়েশিয়ার প্রোটন কোম্পানির সাথে তাদের এগ্রিমেন্ট হয়েছে। প্রোটন কোম্পানি থেকে তারা নেসেসারি ইকুইপমেন্টস গুলো নিয়ে আসছে এবং এখানে তারা অ্যাসেম্বল করছে। সো ইটস ইজি। আর পুরো একটা কার নিয়ে আসা থেকে, কারণ কার তোমরা জানো যে এটার যে শেপ, ওই শেপ অনুযায়ী এটা শিপে আনতে হবে এবং সেই শিপে এটা প্রচুর জায়গা নেবে এবং ক্যারিং কস্ট অনেক বেড়ে যাবে। সো এখানে যদি পার্টস গুলো নিয়ে এসে অ্যাসেম্বল করা যায় তাহলে সেটা দ্যাট উড বি বেটার এবং এটা কিছুটা সাশ্রয়ী হবে। হাউএভার এটা পিএইচপি গ্রুপ এখানে করছে। তাহলে এই যে কার পিএইচপি গ্রুপ অ্যাসেম্বল করছে বা ম্যানুফ্যাকচার করছে, বাংলাদেশে করছে, এটা কেন করছে? কারণ তারা দেখতে পেয়েছে, মার্কেট সার্ভে করে দেখতে পেয়েছে এখানে প্রচুর মানুষ আছে যাদের ট্রান্সপোর্টের নিড আছে,
এবং তারা চায় একটা কার, ঠিক আছে? তাহলে তাদের ওই কারের যে ওয়ান্ট আছে সেই ওয়ান্টটা ওই মানুষগুলোর কাছে টাকাও আছে কার কেনার জন্য, তখন আমরা ওইটাকে বলি ডিমান্ড। তাহলে পিএইচপি গ্রুপ তারা কি করেছে, সার্ভে করে দেখতে পেয়েছে বাংলাদেশে কারের কি আছে, ডিমান্ড আছে, নতুন কারের ডিমান্ড আছে, সেই জন্য তারা বাংলাদেশে এটা করছে। কিন্তু বাংলাদেশে বেশিরভাগ কারের ডিমান্ড ফুলফিল হয় ইম্পোর্টেড কার দিয়ে। জাপান থেকে রিকন্ডিশন গাড়ি ইম্পোর্ট করে নিয়ে আসা হয় এবং সেই গাড়িগুলো বিক্রি করা হয় এজ এ নিউ কার, একেবারেই ব্র্যান্ড নিউ কারের মতো মনে হয়, অথচ সেটা ইউজড, কিন্তু জাপানে সেটা ইউজ হয়েছে। তাহলে ডিমান্ড বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, ডিমান্ড কি বোঝা গেল বলো তো, যে বুঝতে পেরেছো সে বলো। মানুষের যদি বাইং পাওয়ারটা থাকে, হুম, সে যেটা চাই, তখন এক্স্যাক্টলি। আমরা তাকে ডিমান্ড বলবো। হ্যাঁ, কে বলেছে এটা? নিহান, মাশাআল্লাহ। ঠিক আছে, এভাবে শুধু নিহান না, সবাই রেসপন্স করবে। তাহলে একটা হচ্ছে আমার একেবারেই বেসিক লেভেলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে একটা একটা ফিলিংস তৈরি হয় যে আমার কি জিনিসের অভাব আছে, আমি কি জিনিস থেকে ডিপ্রাইভড, বঞ্চিত, তাহলে সেটাই হচ্ছে আমার নিড। এবং এই বঞ্চনা থেকে আমি আমাকে উদ্ধার করতে চাই, তাহলে আমার কি দরকার, হোয়াট অ্যাকচুয়ালি আই ওয়ান্ট, ঠিক আছে? হ্যাঁ, যে জিনিসটা দরকার সেই জিনিসটার কোন ফর্মটা আমি চাই, ঠিক আছে? যেমন আমরা বলেছি আই এম হাংরি, তাহলে হাংরি এটার জন্য আই নিড ফুড, বাট এখানে দেয়ার আর মেনি ফর্মস অফ ফুড, তাহলে সেটা এখান থেকে কোন ফর্মটা আমি চাই বা আমার কাস্টমার চায় সেই বিষয়টা কিন্তু ডিফাইন হবে ওই ব্যক্তির ইন্ডিভিজুয়াল কালচার এবং পার্সোনালিটি দিয়ে, ঠিক আছে? এই এটা কান্ট্রি টু কান্ট্রি ভেরি করতে পারে, সোসাইটি টু সোসাইটি ভেরি করতে পারে, ঠিক আছে? যেমন আমাদের বাংলাদেশে আমরা সবাই গরম চা খাই, গরম চায়ের মধ্যে ফু দিয়ে দিয়ে খেতে আমরা পছন্দ করি, কিন্তু মালয়েশিয়াতে আমি দেখেছি সব হচ্ছে আইসড টি, অলমোস্ট অলমোস্ট আইসড টি, ঠিক আছে? ওখানে এটাকে আম, তে বলে, চাকে ওরা বলে তে, এই তে আইস বলে, ঠান্ডা চা। হ্যাঁ, মানে আধা কাপ চায়ের মধ্যে আধা কাপ বরফ দিয়ে দেয় এবং সেটা পাইপ দিয়ে দিয়ে তারা খায়। হ্যাঁ, এটা হচ্ছে চা খাওয়া। এরকম চা খাওয়া দেখলে আমাদের বাংলাদেশের মানুষ হাসবে, এটা কি করে সম্ভব? একটা গ্লাসের মতো, ওই গ্লাসের অর্ধেকটা হচ্ছে চা আর অর্ধেকটা হচ্ছে বরফ, ঠিক আছে? এবং সেই বরফ চাটা ওরা খায়, এটাকে ওরা বলে তে আইস। তে আইস যদি হয় তাহলে সেটা হচ্ছে দুধ চা উইথ আইস। আর যদি বলে তে ও আইস, তাহলে এটা হচ্ছে র টি, যেটা ওইটার মধ্যে তারা আইস দিয়ে দিবে, ঠিক আছে? আর যদি গরম চা খেতে চাও তাহলে বলতে হবে তে পানাস। হ্যাঁ, তে পানাস, পানাস মানে গরম আর আইস মানে ঠান্ডা। তো তাহলে যেটা হচ্ছে তোমার, তুমি যেটা চাও সেটা তুমি বলবে, তুমি কি তে আইস চাও নাকি তে পানাস চাও সেটা বলতে হবে। এবার তে আইস এবং তে পানাস, যদি তুমি চাও তে আইসের দাম একটু বেশি যেহেতু এটার মধ্যে আইস এড করা হয়, আর তে পানাসের দাম কম, তে পানাস 1 রিঙ্গিটে পাওয়া যায়, মানে 20 টাকা এক এক মগ। আর তে তে আইস যদি তুমি খাও তাহলে সেটা আবার 1 টাকা 20 পয়সা, মানে প্রায় 24 টাকা। বুঝতে পেরেছ? কারণ ওই আহ, তোমার তে পানাস যেটা ছিল ওইটার মধ্যে সে আইস দিয়ে দিয়েছে আরো 20 পয়সার আইস, 4 টাকার আইস এড করেছে, এই জন্য 4 টাকা সে তোমার কাছ থেকে চার্জ করতেছে এক্সট্রা। তাহলে গরম চা হচ্ছে 20 টাকা আর ঠান্ডা চা হচ্ছে 24 টাকা। এভাবে করে দীর্ঘদিন আমরা খেয়েছি ওগুলো। তো তাহলে কি হচ্ছে তোমার, এই এটা হচ্ছে ডিমান্ড, যখন তোমার পকেটে ওই টাকাটা থাকবে 24 টাকা 1 কাপ চা কিনে খাওয়ার জন্য, তখন এটাকে বলা হবে ডিমান্ড। মার্কেটারদের মূল কাজ হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ডিমান্ড, ডিমান্ড আইডেন্টিফাই করা হচ্ছে মার্কেটারের মূল কাজ।
এবার আমরা বলছি যে হ্যাঁ ঠিক আছে, কাস্টমারকে তো আমরা স্যাটিসফাই করব, কিন্তু কাস্টমারকে কি দিয়ে স্যাটিসফাই করব? হ্যাঁ, তারা যেটা চায়। তারা কি চায়? কি চাইতে পারে কাস্টমাররা? তারা যেটা চায় এটাকে বলা হয় প্রোডাক্ট। কাস্টমাররা যেটা চায় ওটাকে বলা হয় প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে এনিথিং। এনিথিং that can be offered to the market to satisfy a need or want. একজন কাস্টমারের নিড এবং ওয়ান্টকে স্যাটিসফাই করার জন্য যে জিনিসটা মার্কেটে অফার করা হয় সেটাকে বলা হচ্ছে প্রোডাক্টস। তাহলে এই যে এখানে যে বিষয়গুলো আছে, এক্সপেরিয়েন্স, পারসনস, প্লেসেস, অর্গানাইজেশনস, ইনফরমেশন এন্ড আইডিয়াস, এই জিনিসগুলো হচ্ছে প্রোডাক্টস। তাহলে এক্সপেরিয়েন্স কি করে প্রোডাক্ট হতে পারে? কোনো আইডিয়া? মানুষের যে এক্সপিরিয়েন্সটা থাকে, এরকম এক্সপেরিয়েন্স? কি এক্সপেরিয়েন্স? যেমন জবের ক্ষেত্রে। তোমার আইডিয়া কিছু কিছু ঠিক আছে, কিন্তু পুরোপুরি এটা তো আমরা আসলে যেহেতু মার্কেটিং করছি, এখানে কিছু জিনিস একটু ডিফারেন্ট টাইপের হবে আর কি। অসুবিধা নাই, আমি বলবো, সমস্যা নাই। বাকি কারো কোনো আইডিয়া আছে এক্সপেরিয়েন্স কেমন হতে পারে? এক্সপেরিয়েন্সটাকে আমরা সেল করব। কারো কোনো প্রোডাক্টটা ইউজ করে যে এক্সপিরিয়েন্সটা হয়। প্রোডাক্টটা ইউজ করে যে এক্সপেরিয়েন্সটা হয়, এখানে এক্সপেরিয়েন্স ইটসেলফ ইজ এ প্রোডাক্ট। আচ্ছা স্যার। এক্সপেরিয়েন্স, হ্যাঁ স্যার ধরেন এক জায়গায় আমি জব করি, ওখানে অনেকদিন জব করার পর একটা প্রোডাক্ট উৎপন্ন করে এই কোম্পানিটা। তো আমার মানে অনেকদিন ধরে জব করতে করতে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো আমি কি করি, মানে ধরেন ওখান থেকে জবের লিভ নিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে ওই এক্সপিরিয়েন্সটাই কাজে লাগাই। আমি একটু ক্লাসে আছি, কে বলছেন? হ্যাঁ, তো তাহলে তুমি যেটা বলেছ ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তুমিও ওই যে ওর মতোই বলেছ, এই আমাদের নিহানের মতোই বলেছ অনেকটা। এখানে আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স ইটসেলফ ইজ এ প্রোডাক্ট। হ্যাঁ, যেমন ধরো আমি তোমাদেরকে আইডিয়া দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে আমরা কক্সবাজার সমুদ্রের মধ্যে গিয়ে কি করি? কক্সবাজার সমুদ্রের মধ্যে গিয়ে সমুদ্রের যে ঢেউ আছে, সেই ঢেউয়ের একটা ধাক্কা এসে আমার গায়ে লাগুক, হ্যাঁ, আমরা সেটা চাই। আমরা সেখানে পানির মধ্যে নামি গোসল করি, এরকম কিছু একটা চাই, তাই তো? জি স্যার। হ্যাঁ, তো তাহলে এই যে পানির মধ্যে একটা একটা সিম্ফনি বা একটা ভাইব্রেশন থাকুক, এবং সেই পানির মধ্যে নেমে আমি কিছুক্ষণ ঝাপাঝাপি করব, এটা হচ্ছে আমার একটা এক্সপেকটেশন থাকে, এবং সেটা খুবই ন্যাচারাল এনভায়রনমেন্টে আমরা গিয়ে করছি। আচ্ছা, সাপোজ কেউ যদি ঢাকায় বসে থেকেই সেই এক্সপেরিয়েন্সটা নিতে চায়, যেটা একজন খুব ন্যাচারালি সমুদ্রের মধ্যে নেমে নিল, কেউ ঢাকায় বসে থেকে যদি সেটা নিতে চায়, তাহলে ইজ ইট পসিবল? না স্যার। ঢাকায় তো আর সমুদ্র নাই, ঠিক আছে? কিন্তু ঢাকায় একটা পার্ক আছে যেটা নন্দন পার্ক, অন্য কোনো পার্কে আছে কিনা আমি জানি না। নন্দন পার্কে একটা ওয়াটার ওয়ার্ল্ড আছে। ওয়াটার ওয়ার্ল্ডে তুমি যদি যাও, তাহলে সেখানের মধ্যে একটা বড় পুকুরের মতো করা আছে, মানে পুল আর কি, এটা সুইমিং পুল টাইপের, কিন্তু অনেক বড় মানে সাইজে। সেখানের মধ্যে অনেক পানি থাকবে, তুমি সেখানের মধ্যে নামবে, এবং সেখানে মেশিন দিয়ে আর্টিফিশিয়ালি একটা ওয়েভ তৈরি করা হয়। যেমন সমুদ্র বা নদীর মধ্যে যে ধরনের ঢেউ থাকে, ওইখানে মেশিনের মাধ্যমে ওই ধরনের একটা ঢেউ তৈরি করা হয় পানির মধ্যে, এবং অনেকেই সেই পানির মধ্যে গিয়ে ওই ঢেউয়ের মধ্যে একটু
মানে গোসল করে বা ওইভাবে যেটাকে কি বলে যে একটু ঝাপাঝাপি করে বা একটু সাঁতার কেটে তারা ওই সমুদ্রে এসে ন্যাচারালি যে এক্সপেরিয়েন্সটা নিত ওই এক্সপেরিয়েন্সটাই ওখানে তারা ওই পুলের মধ্যে পায়, কিন্তু সেটা হচ্ছে আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড, মানে ক্রিয়েটেড, এটা সিমিউলেটেড আর কি। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে জি স্যার। এক্স্যাক্টলি কক্সবাজার সমুদ্রের যেই এক্সপেরিয়েন্সটা ওই এক্সপেরিয়েন্সটাই তোমাকে ঢাকায় সেল করা হচ্ছে। তো তখন আমরা এটাকে বলি এটা হচ্ছে একটা এক্সপেরিয়েন্স। এই এক্সপেরিয়েন্সটাই আমরা মূলত কিনছি। বুঝতে পেরেছো? উই আর বাইং দ্যাট এক্সপেরিয়েন্স। আরেকটা এক্সাম্পল বলি, যেমন ধরো বাংলাদেশের কোথাও তো আইস ফল হয় না, হয়? বাংলাদেশের কোথাও স্নো জমে? না স্যার। স্নো জমে না। তাহলে যেখানে স্নো জমা হয়, যেখানে টেম্পারেচার খুব জিরোর খুব কাছাকাছি থাকে অথবা অনেক সময় মাইনাসে চলে যায়, -3 to 4 এরকম ডিগ্রিতে যখন চলে যায়, সেই সমস্ত জায়গাতে আইস ফল হয় এবং স্নোফল হয়। স্নোফল হলে সেই স্নো নিচে পড়ে থাকে এবং সেই স্নোর উপর দিয়ে মানুষ হাঁটাচলা করে, অনেকের কাছে খুব ভালো লাগে এটা। এই এটা আমাদের হয়তো বাংলাদেশ থেকে বের হয়ে ইন্ডিয়াতে দার্জিলিং এ গেলে হয়তো পাওয়া যাবে, ঠিক আছে, বা অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে গেলে পাওয়া যাবে। তো ওই একই এক্সপেরিয়েন্স তুমি তো বাংলাদেশের বাইরে কি করে যাবে, কিন্তু তোমার মনে মনে চাচ্ছে যে আমি যদি একটু এরকম স্নোফল এক্সপেরিয়েন্স করতে পারতাম, আমি যদি একটু আইস প্যাডের উপরে উঠে এরকম হাঁটতে পারতাম, তাহলে এরকম মনে হচ্ছে তোমার কাছে। এটা হচ্ছে নিড ফর এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, এখন তুমি ইউ ওয়ান্ট টু ওয়াক অন এ আইস প্যাড অথবা স্নো, ঠিক আছে, ইউ ওয়ান্ট টু ওয়াক অন দ্য স্নো, তাহলে হাউ ইট ইজ পসিবল, হাউ ইট ইজ পসিবল ইন বাংলাদেশ? Is it possible in Bangladesh? ন্যাচারালি পসিবল। ন্যাচারালি পসিবল না, কিন্তু আর্টিফিশিয়ালি পসিবল। ওই যে নন্দন পার্কের কথা বললাম, ওখানে তাদের একটা ইগলো হাউস আছে, এটাকে বলে ইগলো হাউস। তুমি সম্ভবত 200 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো সেখানে তুমি যদি ইগলো হাউসের ভেতরে যাও, গিয়ে দেখবে ওখানে একটা চেম্বার আছে, ওই চেম্বার দিয়ে স্নোফল হচ্ছে আর্টিফিশিয়ালি, এবং সেখানে নিচে স্নো জমা হচ্ছে। তুমি সেই স্নোর উপরে, বরফের উপর দিয়ে হাঁটতে পারবে। ওখানে কিছু মাইল্ড মিউজিক হবে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডান্স অন দ্যাট আইস, অন দ্যাট স্নো, ঠিক আছে? তাহলে সেখানে অনেকেই যায়, অনেকেই গিয়ে খুব মজা করে এবং এই মজা করাটার জন্য পে করে। বুঝতে পেরেছো? তাহলে হোয়াট ইউ আর বাইং এক্সপেরিয়েন্স, ইউ আর বাইং এক্সপেরিয়েন্স অফ ওয়াকিং অন স্নো, এক্সপেরিয়েন্স অফ আইস ফল, এক্সপেরিয়েন্স অফ সি ওয়েভ। তোমাদের কাছে কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। অন্যদের কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। Yes, sir. গুড। এরপরে প্রোডাক্ট হিসেবে আরেকটা জিনিসকে আমরা দেখি, যেটা হচ্ছে পার্সনস। এবার তোমরা যে কথাগুলো বলেছিলে একটু আগে, যে কোনো ব্যক্তি যার এক্সপেরিয়েন্স রয়েছে, সে যদি তাকে কোথাও সেল করে, তার কোনো একটা আইডিয়া, তার একটা ম্যানুফ্যাকচারিং এক্সপেরিয়েন্স আছে, অথবা তার একটা ইকোনমিক্স এর উপর এডুকেশন আছে, তার বিজনেস এর উপর এডুকেশন আছে, তার ইঞ্জিনিয়ারিং এর উপর এডুকেশন আছে, সে একজন আর্কিটেক্ট, তাহলে সে যখন তার সার্ভিসটা সেল করছে, তখন আমরা মূলত বলছি যে সে আসলে তাকেই সেল করছে। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এই যে বার্জার হ্যাপি হোমস, দেখেছো? বার্জার হ্যাপি হোমসে অপি করিম আর আর্কিটেক্ট আসিফ, তারা দুইজন যায় কোনো একটা বাসায়, গিয়ে তাদের পুরানা বাসা দেখে সেখানের মধ্যে তারা নতুন কিছু আইডিয়া অ্যাড করে এবং নতুন কিছু রিনোভেশন করে, তখন ওই বাসাটা খুব চমৎকার একটা বাসা হয়ে যায়। দেখেছো তোমরা এটা? কেউ দেখছো? কেউ কথা বলে না। না স্যার। দেখো নাই? না দেখলে দেখে নেবে, ইউটিউবে আছে।
বার্জার হ্যাপি হোমস, বুঝতে পেরেছো? বার্জার হ্যাপি হোমস দেখো নাই? দেখতে পারবা। বার্জার হ্যাপি হোমের এই পর্বে আমরা যাচ্ছি কলাবাগানে। একটা বাসায় যেখানে রয়েছে একটা দম্পতি যাদের খুব ইচ্ছা তাদের বাসাটা নতুন করে সাজানোর। পর্যাপ্ত আলো বাতাসের অভাব, আমরা কে কে থাকি বা আমাদের মধ্যে বন্ডিং ভালোবাসাটা, এটাই হচ্ছে হ্যাপি হোম। পেইন্টিং করার অনেক শখ এবং সেখান থেকে আমি বাইরে যাব। তো তখন ও বলে যে কোথায় যাবো, তখন আমি বললাম ভার্সিটিতে যাব। আমার ঘুরতে অনেক ভালো লাগে। বিয়ের পরে আমার হাজবেন্ড যে স্কেচ করে ঠিক করেছে এখানে এটা রাখবো এখানে এটা রাখবো, সো অনেক জিনিস আমি সরিয়েছি, সেভাবে করে গুছিয়েছি। তারপরে আবার মনে হয় যে কিছু তিনি নিশাদ করে আমি বাসায় আসি। আচ্ছা, সেটার প্রসঙ্গে কথা বলি। এক্সপেকটেশন কি, যে কি রকম আমরা চাই, এই কোন জিনিসটা চাই না, সেটা একটুখানি যদি শেয়ার করা যেত আমাদের সাথে। এ ব্যাপারে আমরা আপনাদের উপরেই টোটালি ভরসা করছি, আপনারা কিছু ম্যাজিক করবেন আর কি। ওরে বাপরে, ম্যাজিক না, বাসার বিষয়টা আপনাদের উপরে। হ্যাঁ, আপনাদের ভালো লাগাগুলি, আপনাদের থাকাগুলি, আপনাদের গল্পগুলি, এগুলি আমরা শুধু সাজাবো। এই বাসায় বাসাটার ভিতরে কি অভাব, আপনার কি নাই? বাসায় আলো বাতাস একটু কম, একটু কনজাস্টেড মনে হয় আমাদের বাসায় আলো বাতাসটা একটু কম। চলেন ভাইয়া, আমরা একটু ওদেরকে সাথে নিয়ে ওদের একটা ঘটনা বুঝো, আমরা ঢুকতেছি, আইফেল টাওয়ারের সামনেই ছবিটা থাকতে হবে। কিছু প্ল্যানিং এর সমস্যা, শুধুমাত্র লেয়ার এগুলি সরাতে হবে। ওইটা হ্যাঁ, এগুলি আছে, অ্যাসেম্বলি নেই, কিছুর জন্য আপনার আসলে একটা প্ল্যাটফর্ম ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যখন কাজ করব একটা 10-12 দিনের একটা সময় লাগবে, হ্যাঁ, এই কাজ করার জন্য। একদম উপর থেকে ধরো সেই দেয়ালটা একটা মেমোরি ওয়াল, তাদের স্মৃতি নিয়ে আমরা চলে যাব। আপনি আমাকে না জানায় এটা করে ফেলেন, আমি আসলে একটু করবে টাইপের। আরেকটা মজার ব্যাপার, কেউ জানে আসলে কোনো প্রাণ নেই এবং স্পেস গুলোর কোনো হায়ারার্কি নেই। একটা স্পেস আমরা কিছুই দেখতে পাবো না, বাট যখন এমন ভাবে করা যেটা হচ্ছে যখন প্রয়োজন হবে তখন সেটা আবার একটা সবকিছু স্টোরের একটা ব্যবস্থা করব। আরেক বাছাই করা এটা পরীক্ষা ছিল। এটার কি অবস্থা? এটা ডেমনস্ট্রেশন দেখিয়ে দেন ভাইয়া। ওই যে আমরা প্ল্যানে যেগুলি দেখছিলাম না, কিরকম যে এই রুমটা খুলে দিব একদম, এই চাইলেই এটা আমরা এখন বন্ধ করে ফেলতে পারবো। হ্যাঁ, ওকে, পুরাটা বন্ধ করে ফেলতে পারবো। এটা একটা রুম হয়ে যাবে। আমাদের আগে বাসায় ঢুকলেই এখানে একটা বাধা মনে হতো, মানে ইমপ্রেশনটা এখন ঢুকলেই ওয়াও একটা ইমপ্রেশন, এরকম ব্যাপার হয়ে গেছে, সবকিছু খোলামেলা হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে এখন। এখন পুরোটা এক হয়ে গেল না, ড্রয়িং ডাইনিং, এই জায়গাটা অনেক লাইটেড হয়ে গেল এখন। ঠিক আছে, হ্যাঁ অনেক সুন্দর, অনেক পছন্দ। আসলে মানে আপনারা অনেক বেশি পছন্দ যেটা দেখাইছেন আর কি ইয়াতে, মানে একটু 3D প্ল্যানে যেটা দেখাইছেন ওর থেকে অনেক সুন্দর। কথা বলতে বলতে তো কোনো গিফট, হ্যাঁ আমরা ভুলে গেছি আপনাদের দুইজনের জন্য, এটা আপুর জন্য আর এটা ভাইয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাদের একসাথে আমাদের স্মৃতি নিয়ে চলে যাবো। আর সবকিছু নিয়েই আমাদের একটা চিন্তা ছিল, এই করে দেয়া, বুঝছেন? এই যাওয়ার পথটা আপনার আর ঝামেলা হইলো না এখন। হ্যাঁ, খোলার পরে আমরা
বাড়াই দিলাম। হ্যাঁ, আমাদের এটা খুলে গেল না? আচ্ছা তাইলে 6 জন বসা গেল। তারপর যখন চাও এটারে টান দিবা, আর 2টা চেয়ার তো দিয়েই দিচ্ছে, ওই 2টা চেয়ার দিয়ে 6 জন বসে গেলাম আমরা। হ্যাঁ, বলা হয়েছিল যে আমাদের ফেভারিট প্লেসটা কোথায় বাসার, তো আর এখানেও কিন্তু একটা সেম কালার মিলায় একটা। বলো, এবার তোমরা বলো তোমাদের কেমন লাগলো? আমাদের কাছে তো অনেক সুন্দর লাগছে আসলে। কি বোঝা গেল? হ্যালো, জি স্যার। দেখতে পেয়েছো? জি স্যার। হুম। তাহলে এরা হচ্ছে পার্সনস, ঠিক আছে? পার্সনস, দে আর সেলিং দেমসেলভস। এই অপি এবং আসিফ তারা একজনের পুরাতন একটা বাসা কি করে নতুন করে দিয়েছে, দেখছো? তো এটা হচ্ছে পার্সন, তারা নিজেরাই প্রোডাক্ট এখানে। এরপরে হচ্ছে তোমার প্লেসেস, আমরা যেটা বলি প্লেসেস হচ্ছে যেমন কক্সবাজার ইজ এ প্লেস, রাঙামাটি, বান্দরবন, সুন্দরবন ইজ এ প্লেস। এই প্লেসগুলো আমরা ঘুরে দেখি। যেমন নীলগিরি, নীলাচল যেটা আছে ওখানে আমরা যাই, সাজেক ওখানে আমরা যাই এবং ওখানের জন্য আমরা খরচ করি। তাহলে উই অ্যাকচুয়ালি বাই দ্য বিউটি অফ দ্য প্লেসেস, হ্যাঁ, সিনিক বিউটি, অ্যান্ড উই পে ফর দিস। তাহলে সেই ক্ষেত্রে ওই প্লেসটা হয়ে যাবে আমার কাছে একটা প্রোডাক্ট। এরকম না যে আমি ওখান থেকে এক টুকরা জমি কিনে নিয়ে আসলাম বাসায় পকেটে করে, এরকম না। আমি ওখানে গেলাম, ঘুরলাম, তার দৃশ্য দেখলাম এবং সেটার জন্য পে করলাম, তখন সেটাকে আমরা একটা প্রোডাক্ট হিসেবে কনসিডার করছি ইন মার্কেটিং। আমার কথা কি বোঝা গেল? জি স্যার। এরপরে হচ্ছে অর্গানাইজেশনস। অর্গানাইজেশন গুলো হলো যেমন আমরা যখন কোন অর্গানাইজেশনের মেম্বারশিপ নেই, সাপোজ এই যে তোমাদের এখানে চিটাগাং ক্লাব আছে, তারপরে রোটারি অ্যান্ড রোটারেক্ট ক্লাব আছে, এরকম বিভিন্ন ধরনের ক্লাব যেগুলো আছে, বা আবাহনী ক্লাব, মোহামেডান ক্লাব, আমরা সেগুলো যদি মেম্বার হই, এরপরে যেমন বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে, আমরা তাদের যদি মেম্বার হই তাহলে সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস নিতে পারি, ঠিক আছে? তাহলে সার্ভিস, ওই অর্গানাইজেশনের সার্ভিসটা ওটা হচ্ছে একটা প্রোডাক্ট। ইট মিন্স যে অর্গানাইজেশন ইটসেলফ ইজ এ প্রোডাক্ট। আর অর্গানাইজেশন কে আমরা যেই মেম্বারশিপ ফি দেই ওটা হচ্ছে তার প্রাইস, আমরা যে বেনিফিট গুলো অর্গানাইজেশন থেকে নেই। আমার মনে হয় এটাও ক্লিয়ার তোমাদের কাছে। যেমন কোনো হেলথ ক্লাব যদি হয়, আমি কোনো হেলথ ক্লাবের বা কোনো জিমের মেম্বার হলাম, তাহলে আমি সেখানে গিয়ে জিম করছি, এটা হচ্ছে আমি বেনিফিট তার কাছ থেকে নিচ্ছি এবং আমি তাকে যে পে করছি ওটা হচ্ছে প্রাইস। তাহলে ওই অর্গানাইজেশনটাই এখানে একটা, ওই ক্লাবটাই অথবা জিম যে সেন্টারটা আছে ওটা আমাদের কাছে একটা প্রোডাক্ট হিসেবে আমরা ট্রিট করব। এরপরে হচ্ছে যেমন ইনফরমেশন, ইনফরমেশন এটাও প্রোডাক্ট হতে পারে। যেমন এই যে আমরা বিভিন্ন ধরনের রেসিপি নেই, ঠিক আছে? রেসিপি নিয়ে তারপরে রান্না করি, অথবা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং প্ল্যান নিয়ে আমরা একটা বাড়ি করি, তাহলে ইঞ্জিনিয়ার সে যেটা সেল করছে সে কিন্তু একটা ইনফরমেশন সেল করছে যখন সে আমাকে একটা বাড়ির প্ল্যান দিচ্ছে। এই একইভাবে ইনফরমেশন প্লাস একইভাবে আইডিয়া, আইডিয়াটা হতে পারে যেমন আর্কিটেক্টরা যেটা করে, একটু আগেই আমরা যেটা দেখলাম সেখানে তারা তাদের আইডিয়াটাই বেসিক্যালি সেল করেছে। অথবা এখানে আমরা দুইটাই কনসিডার করতে পারি যে পার্সোনাল প্রোডাক্ট অথবা তাদের ইন্ডিভিজুয়াল কোনো আইডিয়া যদি তারা সেল করে কারোর সাথে শেয়ার করে, তারা নিজেরা গিয়ে সেখানে কাজ করলো না কিন্তু তাদের আইডিয়াটা শেয়ার করলো, তাহলে সেটাকেও আমরা বলতে পারি এটা হচ্ছে একটা প্রোডাক্ট। তাহলে এইভাবে করে আমরা দেখছি যে এখানে আমরা 5-6টার এক্সাম্পল দিয়েছি, কিন্তু এখানে দেয়ার আর গুড নাম্বার অফ
মানে প্রোডাক্টস, যেটা হচ্ছে দেয়ার আর এ লট অফ প্রোডাক্টস, মূলত মার্কেটে অফার করা যায় এমন সবকিছুই প্রোডাক্ট। এই যে মার্কেটিং ম্যানেজমেন্ট কোর্সটা আমি তোমাদেরকে পড়াচ্ছি, মার্কেটিং ম্যানেজমেন্ট সম্বন্ধে এই যে আইডিয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে এই মার্কেটিং ম্যানেজমেন্টটাও কিন্তু একটা প্রোডাক্ট। এবং এর জন্য, এই কোর্সটার জন্য তোমরা কিন্তু আলাদা করে টিউশন ফি দিয়েছো। সেই টিউশন ফিটা হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস। তোমরা কি বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ। আবার আমরা যদি আরেকটু ওয়াইডার স্কোপে চিন্তা করি, ওয়াইডার স্কোপে, সেটা হচ্ছে এই যে ইকোনমিক্স এন্ড ব্যাংকিং যে ডিগ্রিটা তোমরা আইআইইউসি থেকে নিচ্ছ, এই ডিগ্রিটার জন্য তোমরা টোটাল একটা টিউশন ফি কিন্তু পে করছো। তাহলে ইন দ্যাট সেন্স এই ডিগ্রিটাও কিন্তু একটা প্রোডাক্ট, এবং এটা আইআইইউসি অফার করছে মার্কেটে। যে কেউ চাইলে তার হায়ার এডুকেশনের যে নিড আছে সেই নিডটা ফুলফিল করতে পারে ইকোনমিক্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে ভর্তি হয়ে। ঠিক আছে? তাহলে ইন দ্যাট সেন্স ইকোনমিক্স এন্ড ব্যাংকিং এটাও কিন্তু একটা প্রোডাক্ট। এবার আমরা আরেকটু স্পেসিফিক্যালি সার্ভিসের দিকে আসি। সার্ভিস হচ্ছে যেমন অ্যাক্টিভিটিস অর বেনিফিটস offered for sale that are essentially intangible and do not result in the ownership of anything. তাহলে শুরুতে আমরা যেটা দেখছি সেটা কি, এটা হচ্ছে বেনিফিট অথবা অ্যাক্টিভিটিস। সার্ভিস হলো কিছু অ্যাক্টিভিটিস অথবা বেনিফিট যেটা বিক্রির জন্য অফার করা যায়, এবং যেটা হবে এসেনশিয়ালি ইনট্যাঞ্জিবল, যেটাকে টাচ করা যাবে না, and do not result in the ownership of anything, এবং যেটার মালিকও কেউ হবে না। তাহলে যেমন সার্ভিস প্যাটার্ন কি হতে পারে, যেমন ধরো মেডিকেল সার্ভিস। তুমি একটা হসপিটালে গেলে, তোমার একটা ডায়াগনোসিস হলো, ডায়াগনোসিস থেকে তোমাকে রিপোর্ট দিয়ে দেওয়া হলো যে ইয়েস তোমার এটা পজিটিভ অথবা নেগেটিভ। সাপোজ তুমি করোনা টেস্ট করাতে গেলে, তাহলে করোনা বলে দিল তোমার নেগেটিভ, ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে একটা সার্ভিস এন্ড ইউ আর পেইং ফর দিস, এবং এটার জন্য তুমি পে করছো। তুমি একজন লয়ারের কাছে গিয়েছো, সে তোমাকে কি দিচ্ছে? সে তোমাকে আইনি পরামর্শ দিচ্ছে, লিগ্যাল অ্যাডভাইস দিচ্ছে। তাহলে লিগ্যাল অ্যাডভাইস এটা কি টাচ করা যায়, ধরা যায়? ধরা যায় না। তারপরে তোমার তুমি একটা বিউটি পার্লারে গিয়েছো, বিউটি পার্লারে তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিল, এটা কি হবে? এটা হবে একটা সার্ভিস। এখন তুমি কি বাসায় এসে এই সাজানোটা সেল করে দিতে পারবা? তোমার ছোট বোন বলবে যে আপু তোমাকে তো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এটা আমার পছন্দ হয়েছে, এটা আমাকে দিয়ে দাও। ইজ ইট পসিবল যে তুমি তোমার সাজানো তোমার ছোট বোনকে ট্রান্সফার করে দিতে পারবে? না স্যার। পারবে না। তো তাহলে এই জন্যই আমরা বলছি যে এই সার্ভিসের কিন্তু ওনারশিপ ট্রান্সফার করা যায় না, এবং সার্ভিসকে রিসেল করা যায় না, এবং সার্ভিসকে এটা ধরে দেখা যায় না কেমন হলো। একইভাবে হেয়ার কাট, যারা এই যে সেলুনে চুল কাটতে যায়, তো চুল কাটা এটা একটা সার্ভিস, এটাকেও তুমি রিসেল করতে পারবা না। কেউ একজন দোকানে গিয়ে তার মাথার সব চুল ফেলে দিয়ে আসলো, একদম সে ন্যাড়া হয়ে গেল, এখন সে কি এসে এটা আবার জনে জনে বিক্রি করতে পারবে? বলতে পারবে যে আমার যে ন্যাড়া হয়েছি এটা তোমার কাছে বিক্রি করে দেই? তুমি অটোমেটিক্যালি ন্যাড়া হয়ে যাবা। ইজ ইট পসিবল? নো স্যার। পসিবল না। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে সার্ভিস আসলে এটা বিক্রি করে দেওয়া যায় না আরেকজনের কাছে, এটা ট্রান্সফার করা যায় না, এটার ওনারশিপ ক্লেম করা যায় না। ইউ আর নট ওনার। এই যে ইকোনমিক্স এন্ড ব্যাংকিং যে ডিগ্রিটা তুমি নিচ্ছ, এটাও একটা সার্ভিস। এই ডিগ্রিটা তুমি
প্রায় 3 লাখ টাকা দিয়ে কিনছো, ইজ ইট পসিবল যে তুমি এই ডিগ্রিটা আরেকজনের কাছে বিক্রি করে দিবে? না স্যার। হ্যাঁ, বিক্রি করতে পারবে না, নাম্বার 1। আর আর আরেকটা হচ্ছে তোমার যেটা বলছিলাম, যেটা তুমি টাচও করতে পারবে না, এই ডিগ্রিটা তুমি ধরতেও পারবে না, ধরে দেখতে পারবে না কেমন ডিগ্রিটা কেমন হয়েছে। তুমি এটা রিসেল করতে পারবে না, আরেকজনের কাছে বিক্রি করে দিতে পারবে না। যদি যদি তুমি এটার মালিক হতে, তাহলে তুমি এটা বিক্রি করতে পারতে। ঠিক আছে, যেহেতু বিক্রি করতে পারছো না এখন, সেহেতু বোঝা যাচ্ছে যে তুমি এটার মালিক না, ইউ আর নট দ্য ওনার অফ দিস ডিগ্রি। তাহলে দেখো, তুমি এটা ডিগ্রি করেছো, কিন্তু তুমি এটার ওনারশিপ ক্লেম করতে পারছো না। হ্যাঁ, ইউ ক্যানট ক্লেম দ্য ওনারশিপ অফ দ্যাট সার্ভিস। তাহলে সার্ভিসের ওনারশিপ ক্লেম করা যায় না। ক্লিয়ার? কিন্তু স্যার ডিগ্রিটা তো আমরা অন্য জায়গায় ইউজ করতে পারবো, মানে প্রোডাক্টসের হ্যাঁ, সেটা পার্সোনাল। পারবে, সেটা পারবে, কিন্তু এই ডিগ্রিটা তো তুমি অ্যাজ এ প্রোডাক্ট আরেক জায়গায় সেল করতে পারবা না। না স্যার। যেহেতু সেল করতে পারবা না, সেহেতু বোঝা যাচ্ছে ইউ আর নট দ্য ওনার অফ দিস সার্ভিস। তুমি এটার মালিক না এই ডিগ্রিটার, তুমি হোল্ডার, তুমি এটা হোল্ড করছো। ঠিক আছে, ইউ ক্যান ইউজ দিস, তুমি এটা ইউজ করতে পারো, এবং তুমি তোমাকে অ্যাজ এ প্রোডাক্ট সেল করতে পারো। অ্যাজ এ পার্সন, অ্যাজ এন এমপ্লয়ি, একটা অর্গানাইজেশনে তুমি জয়েন করলা। ঠিক আছে, অ্যাজ এ পার্সন, অ্যাজ এন এমপ্লয়ি। ঠিক আছে, জি স্যার। যেমন ধরো সাকিব আল হাসান, বাংলাদেশের সে হচ্ছে যে কি, সে হচ্ছে অলরাউন্ডার, খুব ভালো ক্রিকেট খেলে। ইজ ইট পসিবল যে সাকিব আল হাসান তার যে অলরাউন্ডারশিপ আছে এটা সে সবার কাছে বিক্রি করে দিতে পারবে? তাহলে তো বাংলাদেশে আরো এরকম বহু অলরাউন্ডার তৈরি হয়ে যেত। বুঝো নাই? বুঝছি স্যার। হ্যাঁ, তো সার্ভিস এভাবে করে কি করা যায়, সেল করা যায় না। এরপরে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে কাস্টমার ভ্যালিউ, কাস্টমার স্যাটিসফ্যাকশন, আর একটা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। কাস্টমার ভ্যালিউ যেটা, এটা হচ্ছে ভ্যালিউ মানে হচ্ছে বেনিফিট বাই কস্ট। এই যে ভ্যালিউ গেইন ফ্রম ওনিং এ প্রোডাক্ট এন্ড কস্ট অফ অবটেনিং দ্য প্রোডাক্ট। আর এখানে যেটা বলছে, এটা অবশ্য তোমাদেরকে একটু লিখে দেখাইতে পারলে ভালো হতো। আমরা তোমাদেরকে আবারও 10 মিনিটের যদি ব্রেক দেই, তাহলে সেটা ঠিক হবে কিনা? তিন ঘন্টার ক্লাসে 1 ঘন্টা পর পর একটু ব্রেক দেওয়া উচিত। তোমরা বলো, আমি কি এখন তোমাদের 10 মিনিটের ব্রেক দিব? স্যার আপনি চাইলে দিতে পারেন। আমার মনে হয় ব্রেক দে, এটা সায়েন্টিফিক হবে। ঠিক আছে, এটা তোমাদের 10 মিনিটের ব্রেক থাকলো। এখন বাজে 11:09। তোমরা 11:20 জয়েন করবে। এরপরে আমরা 40 মিনিট ক্লাস নিয়ে 12টায় শেষ করব। ঠিক আছে, 11:20 আমরা আবার জয়েন করব। থ্যাংক ইউ ভেরি মাচ। Let's have a new share of whiteboard. ভ্যালিউ হচ্ছে v, আমরা যদি বলি যে v হচ্ছে ভ্যালিউ equals to b by c. ভ্যালিউ equals to benefit by cost. b হচ্ছে বেনিফিট আর c হচ্ছে কস্ট। আমাকে শোনা যাচ্ছে? স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার।
তাহলে আমরা বলছি যে ভ্যালিউ ভি ইকুয়ালস টু পি বাই সি, বেনিফিট বাই কস্ট। আমরা কোন একটা গুডস অথবা সার্ভিস থেকে যে বেনিফিটটা পাই এবং তার বিনিময়ে যা খরচ করি, যেটা খরচ করি সেটা হচ্ছে কস্ট, এবং যে বেনিফিটটা পাই সেটা হচ্ছে তো বেনিফিট। এটার যেই প্রপোর্শনটা বা এটার যে রেশিওটা, এটাকে আমরা বলছি হলো ভ্যালিউ বা কোন একটা কিছুর মান অথবা মূল্য। সাপোজ তোমরা ইকোনমিক্স এন্ড ব্যাংকিং ডিগ্রি পেয়েছো। আমরা যদি বলি যে ইকোনমিক্স এন্ড ব্যাংকিং, যে ডিগ্রিটা পেয়েছো আইইউসি থেকে, এটা হচ্ছে তোমার বেনিফিট। আর এটার জন্য তুমি যে টিউশন ফিটা দিয়েছো, সাপোজ ইট মে বি 2,90,000 টাকা। ওকে, তো তাহলে তোমার তাহলে এটার যে প্রপোর্শন, এখন ইবির তুমি যে বেনিফিটটা পেয়েছো, এই বেনিফিটটাকে আমরা যদি বলি যে ইট ওয়ার্ডস, এটাকে যদি আমরা একটা ভ্যালিউ দেই, সাপোজ এটাকে যদি আমরা একটা ভ্যালিউ দেই যে ইট ওয়ার্ডস তোমার 350,000 যে ইকোনমিক্স এন্ড ব্যাংকিং আমি যে বেনিফিটটা পেলাম, সেই বেনিফিটটাকে আমি একটা টাকার অঙ্কে নিয়ে আসলাম। তাহলে 350,000 এটাকে এভাবেই পড়তে হয়। আরেকটা হচ্ছে 290,000, কারণ বিদেশে হলো লাখ টাকা, এগুলো বোঝে না, ওরা বুঝে থাউজেন্ড আর মিলিয়ন। তাহলে এটার ভ্যালিউ দাঁড়াচ্ছে 1.2 ইকুয়ালস টু যেটা হবে 1.2। তাহলে এটার ভ্যালিউ হচ্ছে 1.2, তার মানে গ্রেটার দেন 1। অবশ্যই আমরা এটাকে বলতে পারি যে ভালো, এটা বেটার। এখন এটার আবার ব্রেকডাউন আছে, যে ভ্যালিউ তুমি যদি একজন ভালো মার্কেটার হও, তাহলে এটার তোমাকে ব্রেকডাউন করতে পারতে হবে। যেমন এই যে বেনিফিট, এই বেনিফিটটা আবার দুই ধরনের বেনিফিট হয়। একটা হচ্ছে ফাংশনাল বেনিফিট, আর একটা হচ্ছে ইমোশনাল বেনিফিট। একটা ফেসবুক আর একটা ইবি না, কিন্তু এফবি মানে হচ্ছে ফাংশনাল বেনিফিট আর ইবি হচ্ছে ইমোশনাল বেনিফিট। এই যে কস্ট, এই কস্ট আবার চার ধরনের। যেমন মনিটারি কস্ট এমসি, প্লাস তোমার টাইম কস্ট, সময় যে খরচ হয়েছে এটা, লেবার কস্ট, তোমার যে পরিশ্রম হয়েছে এই সার্ভিসটা নিতে অথবা এই গুডসটা নিতে, এটা। আরেকটা হচ্ছে সাইকিক কস্ট, পিসি। তাহলে এই সি মানে কিন্তু শুধু সি না, সি মানে এমসি, টিসি, এলসি এবং পিসি। মনিটারি কস্ট, টাইম কস্ট, লেবার কস্ট, আর একটা হচ্ছে সাইকিক কস্ট। সাইকিক কস্ট। আর বেনিফিট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফাংশনাল বেনিফিট আর একটা হচ্ছে ইমোশনাল বেনিফিট। এখন এগুলা কি জিনিস? এই যে ফাংশনাল বেনিফিট যেটা, এটা হচ্ছে সাপোজ
আমি তোমাকে এখানে যেটা বলেছিলাম যে ইকোনমিক্স এন্ড ব্যাংকিং ডিগ্রি তুমি নিয়েছো, ইকোনমিক্স এন্ড ব্যাংকিং ডিগ্রি নিয়েছো, ফাংশনাল বেনিফিট এটা তোমার ডিগ্রিটা হয়েছে। মনিটারি কস্ট, তুমি যে টিউশন ফিটা খরচ করেছো সেটা হচ্ছে মনিটারি কস্ট, এই যে 2,90,000 মানে 290,000। তাহলে এটা এখানে কিন্তু একটা সিম্পল ক্যালকুলেশনে এখানে শেষ হয়ে যায়। কিন্তু তুমি যদি ইন ডেপথ ক্যালকুলেশনে যাও, ইন ডিটেইলে যাও এবং কাস্টমারদের স্যাটিসফ্যাকশন এনশিওর করতে চাও, তাহলে তুমি এই ক্যালকুলেশন দিয়ে হবে না। কারণ তুমি দেখবে যে আমাদের ইকোনমিক্স এর অনেক স্টুডেন্ট আছে, হয়তো খুঁজলে পাওয়া যাবে তারা ডিসস্যাটিসফাইড, দে আর ডিসস্যাটিসফাইড, তারা সন্তুষ্ট না। সন্তুষ্ট না কেন সন্তুষ্ট না? তার কাছে হয়তো মনে হয়েছে যে 4 বছরের ডিগ্রি তাকে 4.5 বছরে দেওয়া হয়েছে, মানে সে এখানে কিন্তু একটা সময়ের খরচটা হিসাব করছে, যেটা ইট ওয়াজ সাপোজ টু বি ইন 4 ইয়ার্স, কিন্তু এটা হয়ে গেছে 4.5 ইয়ার্সে হয়ে গেছে। সো তখন এখানে কিন্তু কস্ট বেড়ে যাচ্ছে। সে এটার সাথে ধরো সে মনে করছে এই যে 6 মাস সময় বেশি লাগলো, 0.5 ইয়ার্স মানে 6 মাস সময় বেশি লাগলো, এই সময়ে সে একটা চাকরি বাকরি করলে সে হয়তো 20,000 টাকা করে 1,20,000 টাকা সে ইয়ে করতে পারতো, আর্ন করতে পারতো। তাহলে ধরো সে এখানে এটা হিসাব করে ফেলতেছে যে 1,20,000 টাকা তার খরচ হয়ে গেছে এক্সট্রা, ঠিক আছে, 120,000। এরপরে সে চিন্তা করতেছে তার যে পরিশ্রম হয়েছে এটা এই ডিগ্রিটা নিতে, এটার জন্য সে একটা খরচ চিন্তা করতেছে। এখানে ধরো সাপোজ সে চিন্তা করছে এখানে তার 30,000 এর মতো খরচ হয়ে গেছে কিসে, তার লেবার কস্ট, সে তার পরিশ্রম হয়েছে এটা সে হিসাব করছে। এবং সে আরেকটা বিষয় চিন্তা করছে যেটা হচ্ছে তার এই মানসিক কষ্ট হয়েছে। এই সমস্ত খরচগুলো বেড়ে যাওয়ার কারণে তার সাইকিক কস্ট, মানসিক কষ্ট বেড়ে গেছে। এই মানসিক কষ্টের দাম ধরো আমরা ধরলাম আরো 20,000 টাকা, সাপোজ এটা খরচ তো 20,000। তাহলে এখানে আমরা দেখলাম খরচ বেড়ে গেল। আর অন্যদিকে এই তার এই যে খরচগুলো বাড়ার কারণে ইমোশনাল বেনিফিট, যেটা ইমোশনাল বেনিফিটটা কমে গেল, সে মানসিকভাবে প্রশান্তি অনুভব করছে না। ডিগ্রি করেছে ঠিকই, কিন্তু তার মধ্যে এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছে। তাহলে ইমোশনাল বেনিফিটটা তার কাছে কম মনে হচ্ছে। কম মনে হলে তার কাছে ডিগ্রির ভ্যালুয়েশনটাও কম মনে হবে, এটা তখন হয়ে যাবে মাইনাস। দেখো এদিকে কস্ট গুলো হয়ে গেল প্লাস আর বেনিফিটটা হয়ে গেল মাইনাস। সাপোজ সে ইমোশনাল বেনিফিট, এই যে তার সাইকিক কস্টের কারণে 20,000, এভাবে করে সে মনে করছে হয়তো লামসাম, ধরো এখানে আছে 30,000, আমরা যদি বলি 30,000, তার সে মনে করছে ইমোশনাল বেনিফিট সে কমে গেছে তার। তাহলে 30,000 কমে গেলে এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার 320,000 ডিভাইডেড বাই, এখানে যেটা হবে 2,90,000, 1,20,000, তার মানে 3,10,000, সরি সাপোজ 4,10,000। এটা কি 1,20,000 টাইম কস্ট? হ্যাঁ, তাহলে 3,90,000 আর 20,000, 4,10,000, আর এটা হয়ে গেল আরো 30,000, তাহলে 4,40,000, আর এটা 20,000 আরো যোগ হলো 4,60,000। সাপোজ এটা 460k। তাহলে ইকুয়ালস টু এখানে যেটা হবে, এটাকে যদি আমরা ভ্যালিউ 1 বলি, তাহলে এটা হবে ভ্যালিউ 2 ইকুয়ালস টু, এই যে এগুলো অ্যাড হওয়ার কারণে আর কি, এই যে যেমন তোমাদের আমি বলি, এটার কারণে এখন ভ্যালিউ যেটা এসে দাঁড়ালো সেটা হচ্ছে তোমার
320 divided by 460 কত হয়? 0.69 320 divided by 460 0.69 বা 0.7 ধরো 0.7 approximately, তাহলে দেখো 0.7, তাহলে কোথায় ছিল 1.2 আর কোথায় হয়ে গেল 0.7, তাহলে ভ্যালু কমে গেল নাকি কমলো কিনা? জি স্যার। ভ্যালু কমে গেছে। কেন ভ্যালু কমে গেছে? কারণ এই যে আদার কস্ট গুলো বেড়ে গেছে এবং এগুলো বেড়ে যাওয়ার কারণে আলটিমেটলি তার ইমোশনাল বেনিফিট কমে গেছে, কমে গিয়ে ওভারঅল যে সিনারিওটা দাঁড়ালো সেটা হচ্ছে 1.2 থেকে হয়ে গেল 0.7। ক্লিয়ার? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। যে এখন কোন মার্কেটার, ধরো সাপোজ আইআইইউসি, তারা যদি এই বিষয়টা চিন্তা করে যে ও আমি তো একজন স্টুডেন্টকে 3,50,000 টাকা ডিগ্রি দিচ্ছি আর তার কাছ থেকে নিচ্ছি হলো 2,90,000, আমি তো তাকে ভ্যালিউ দিচ্ছি 1.2। সাপোজ আইআইইউসি ইজ এ মার্কেটার, আইআইইউসি ইজ এ বিজনেস অর্গানাইজেশন, তাহলে সে আইআইইউসি চিন্তা করছে ও আমি তো তাকে 1.2 পরিমাণ ভ্যালিউ দিচ্ছি, it's always better than 1, so it's always good. A student must be satisfied, স্টুডেন্টটা সন্তুষ্ট হইতে হবে। কিন্তু দেখো এই যে আরো কিছু বিষয় যে এখানে হিডেন থাকছে বা এগুলো আমরা কনসিডারেশনে না আনার কারণে আলটিমেটলি আমি যেটা দেখছি 1.2, সেটা কিন্তু 1.2 না, সেটা হচ্ছে 0.7 এবং স্টুডেন্ট হচ্ছে ডিসস্যাটিসফাইড। ক্লিয়ার? Is it clear Yes, to sir. you? হ্যাঁ, তো স্বাভাবিক একটা মার্কেটিং এর একেবারে একটা সিম্পল ইস্যু যেটা ভ্যালিউ, এটা যদি তুমি ক্যালকুলেট করতে না পারো, এটা যদি তুমি বুঝতে না পারো, তাহলে as a marketer you will be in trouble. As a marketer you will be in trouble. তাহলে এটাকে বলছে যে কাস্টমার ভ্যালিউ is very important in marketing. Value gained from owning a product and cost of obtaining the product is customer value. এরপরে যেটা আছে সেটা বলছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার স্যাটিসফ্যাকশন কিভাবে হবে? কাস্টমার স্যাটিসফ্যাকশন হবে যেমন এখানে আমরা একটা সোজা স্ট্রেট লাইন আঁকলাম, একটা স্ট্রেট লাইন, এরপরে আমরা এখানে আরেকটা স্ট্রেট লাইন দিলাম, এখানে আরেকটা, এখানে আরেকটা। তাহলে যেটা হবে এখানে, যেমন ধরো customer expectation. Customer expectation. আর এখানে আমরা যেটা বলি এটা হচ্ছে suppose PP1, PP2,
2 PP3 তাহলে এটা হচ্ছে পারসিভড পারফরম্যান্স 1, পারসিভড পারফরম্যান্স 2 এবং পারসিভড পারফরম্যান্স 3। এই যে জায়গাটা তোমার পারসিভ পারফরম্যান্স 1, এটা কিন্তু এই কাস্টমার এক্সপেকটেশনের পেছনে নাকি নাকি মিলে গেছে নাকি পরে, কোনটা? আগে আগে। তাহলে আমরা দেখছি যে প্রোডাক্টের যে পারফরম্যান্স আছে সেই পারফরম্যান্সটা কাস্টমারের এক্সপেকটেশনের কাছাকাছি যেতে পারে নাই, এটা পেছনে পড়ে আছে। তার মানে কাস্টমারের এক্সপেকটেশনকে প্রোডাক্টের পারফরম্যান্স ফুলফিল করতে পারে নাই। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলবো এটা হচ্ছে পয়েন্ট অফ ডিসস্যাটিসফ্যাকশন। এটা হচ্ছে পয়েন্ট অফ ডিসস্যাটিসফ্যাকশন। আর এই যে তোমার পারসিভ পারফরম্যান্স 2, যেটা পারসিভ পারফরম্যান্স 2, এটাকে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এটা কি করেছে, কাস্টমার এক্সপেকটেশনকে ফুলফিল করেছে। এই যে কাস্টমার এক্সপেকটেশনের সাথে এসে মিলে গেছে এই পয়েন্টটাতে। কাস্টমার এক্সপেকটেশনও এখানে ছিল এবং প্রোডাক্টের পারফরম্যান্সও এখানে। তাহলে যখন কোনো প্রোডাক্টের পারফরম্যান্স এক্সপেকটেশনকে মিট করে, এক্সপেকটেশনের সাথে এসে মিলে যায়, তখন আমরা এটাকে, এই পয়েন্টটাকে কি বলতে পারবো? স্যাটিসফ্যাকশন। তখন আমরা এটাকে বলতে পারবো স্যাটিসফ্যাকশন। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের পারসিভড পারফরম্যান্স, যেটা প্রোডাক্টের পারসিভ পারফরম্যান্স, এটা কি করেছে তোমার কাস্টমার এক্সপেকটেশনকে ছাড়িয়ে গেছে। কাস্টমারের যা এক্সপেকটেশন ছিল তার থেকেও অনেক বেশি ভালো পারফরম্যান্স করেছে, এক্সপেকটেশনকে ছাড়িয়ে গেছে পারফরম্যান্স। তখন এই পয়েন্টটাকে আমরা কি বলবো? এই পয়েন্টটাকে আমরা বলবো কাস্টমারস ডিলাইট। কাস্টমারস ডিলাইট, যে কাস্টমাররা উচ্ছ্বসিত, একেবারে উচ্ছ্বসিত, উদ্বেলিত, আপ্লুত হয়ে গেছে একেবারে কাস্টমার, মোর দেন স্যাটিসফাই। বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার। সবাই বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে যখন প্রোডাক্টের পারফরম্যান্স কাস্টমার এক্সপেকটেশন থেকে পেছনে পড়ে থাকবে, তখন ওই পয়েন্টটাকে আমরা কি বলবো? ডিসস্যাটিসফ্যাকশন। ডিসস্যাটিসফ্যাকশন লেভেল। যখন প্রোডাক্টের পারফরম্যান্স কাস্টমারের এক্সপেকটেশনকে ফুলফিল করবে, মিট করবে, তখন আমরা এটাকে কি বলবো? স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন। যখন প্রোডাক্টের পারফরম্যান্স এক্সপেকটেশনকেও ছাড়িয়ে যাবে, ওভারলি পারফর্ম করবে প্রোডাক্ট, তখন কাস্টমার কি হবে? ডিলাইট। Delighted. Customers will become
delighted, customers will be delighted. এখন বলছে এই যে 21st century, এই সেঞ্চুরিতে বলছে যে now this is not only the responsibility, this is the responsibility of the marketing manager, not only to satisfy the customers but also to make them delighted. এই 21st সেঞ্চুরিতে মার্কেটিং ম্যানেজারদের কাজ কাস্টমারকে শুধু স্যাটিসফাই করা নয়, তাদেরকে কি করা, ডিলাইটেড করা। কাস্টমার্স উইল বি ডিলাইটেড, দে উইল ফিল প্রাউড যে ইয়েস, I am a customer of Coca-Cola, I am a customer of Nescafe, I am a customer of Unilever, I am a customer of Toyota, ঠিক আছে, they will feel proud. I am a customer of Mercedes Benz, I am a customer of Apple iPhone, okay, I use iPhone, you know, এভাবে বলবে কাস্টমাররা। সো বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার। মার্কেটিং কি একটু একটু বোঝা যাচ্ছে? জি স্যার। মার্কেটিং শেখার দরকার আছে বলে মনে হচ্ছে? জি স্যার। সবই তো জি স্যার, কোনোটাই তো না স্যার শুনলাম না। আচ্ছা, আমাদের এই ক্লাসের পার্টিসিপেন্ট আরো বেশি, আজকে কম মনে হচ্ছে। টোটাল 23 জন এসেছিল আজকে ক্লাসে। ওকে, আরেকটা যেটা আছে কনসেপ্ট, এটাকে আমরা বলছি হলো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট involves improving the quality of products, services and marketing process. তাহলে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট হলো TQM হলো যে ensuring the quality of entire organization. Simply এটা হচ্ছে very simple definition of total quality management. যে একটা অর্গানাইজেশনের ইভেন সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, ওনার কি কোয়ালিটি আছে সেটাও দেখবে এই সিস্টেম, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, এবং সেটা এনশিওর করবে যে একজন সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, উনি যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন মানুষ। তাহলে পরে একজন কোয়ালিটি সিইও যদি পাওয়া যায়, টোটাল অর্গানাইজেশনের কোয়ালিটি বাড়তে বাধ্য, টোটাল অর্গানাইজেশনের কোয়ালিটি এনশিওর হতে বাধ্য। আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে হাউ ডু কনজিউমার্স অবটেইন প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, কনজিউমাররা কি করে প্রোডাক্ট এবং সার্ভিসেস পায়, তাহলে আমাদের কাছে তিনটা মেইনস আছে, যে এই তিনটা ওয়েতে মূলত কাস্টমাররা গুডস এবং সার্ভিসেস বা প্রোডাক্টস এবং সার্ভিসেস গুলো পায়। নাম্বার 1 হচ্ছে এক্সচেঞ্জেস, নাম্বার 2 ট্রানজাকশন, এন্ড নাম্বার 3 হচ্ছে রিলেশনশিপস। সবগুলো একইভাবে কাজ করে, একই ফরম্যাটেই কাজ করে। এক্সচেঞ্জ মানে হলো গিভ এন্ড টেক, এক্সচেঞ্জ হলো গিভ এন্ড টেক। আই এম গিভিং ইউ সামথিং ইনস্টেড অফ গেটিং সামথিং ফ্রম ইউ। আমি তোমাকে কিছু দিচ্ছি এই জন্য যে তোমার কাছ থেকে আমি এর বিনিময়ে কিছু পাবো। সো এটা ইটস এ কাইন্ড অফ এক্সচেঞ্জেস। এরপরে এই এক্সচেঞ্জ গুলো, এটা ট্রানজাকশন হয় কখন? এই ট্রানজাকশনও কিন্তু এক ধরনের এক্সচেঞ্জ, ঠিক আছে? ট্রানজাকশন মানে কিন্তু এক্সচেঞ্জ, কিন্তু এটাকে আমরা কেন ট্রানজাকশন বলি, এটাকে কেন আমরা সিম্পলি এক্সচেঞ্জ বলি না? দিস ইজ বিকজ যে এক্সচেঞ্জ হওয়ার জন্য দুইটা মূল্যবান জিনিস হইতে হবে নেসেসারি না, কিন্তু ট্রানজাকশন হইতে হলে দুইটা মূল্যবান জিনিস হইতে হবে। যেমন আমি তোমার সাথে ট্রানজাকশন করছি, যে সাপোজ যদি বার্টার সিস্টেমে হয়, যে আমি তোমাকে 1 কেজি মাছ দিলাম, তুমি আমাকে 2 কেজি
ইয়ে দিলে, সাপোজ বা 5 কেজি আলু দিলে, ঠিক আছে, আমি তোমাকে 1 কেজি মাছ দিলাম, তুমি আমাকে 5 কেজি আলু দিয়েছো, তোমার ক্ষেতে আলু হয়েছে, আমার ক্ষেতে হয়েছে, আমার পুকুরে হয়েছে মাছ। তো তাহলে এই যে দুইটা জিনিস আমরা এক্সচেঞ্জ করলাম, কিন্তু এই দুইটা জিনিস কি, দুইটা জিনিস হচ্ছে ভ্যালুয়েবল, এক্সচেঞ্জেবল, এবং যেখানেই যাই এবং এগুলোকে আমরা সেল করতে পারি। তাহলে যখন টু থিংস অফ ভ্যালিউ এক্সচেঞ্জ হয়, এবং পার্টিকুলারলি আমরা তো একটু আগে বার্টার সিস্টেমের কথা বললাম, এটা বার্টার সিস্টেম না হয়ে এখানে যদি মানি ইনভলভ থাকে, তাহলে এটাকে আরেকটু ভালো করে আমরা ট্রানজাকশন বলতে পারি। ঠিক আছে, সাপোজ I have given you 1 kg fish, you have given me 200 টাকা। তাহলে কি হলো যে এখানে এই টাকারও একটা ভ্যালু আছে, এই মাছেরও একটা ভ্যালু আছে, তাহলে টু থিংস অফ ভ্যালু আমরা এখানে এক্সচেঞ্জ করলাম, এবং এখানে মানি ইনভলভ থাকলো, এবং একটা এখানে বার্গেনিং প্রসেস ইনভলভ থাকলো, এখানে একটা টাইম এবং প্লেস ইনভলভ থাকলো, তাহলে আমরা এটাকে খুব ম্যাচিউরড একটা ট্রানজাকশন বলতে পারি। আর এমনিতে তুমি আমাকে বললা আসসালামু আলাইকুম, আমি বললাম ওয়ালাইকুম সালাম, তাহলে কিন্তু এক্সচেঞ্জ হয়ে গেল, এক্সচেঞ্জ অফ সালাম, এক্সচেঞ্জ অফ গ্রিটিংস, কিন্তু এটা ট্রানজাকশন হলো না। কেন? কারণ এই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালামের মধ্যে তো কোনো মনিটারি ভ্যালু নাই, ঠিক আছে, এগুলো হচ্ছে নট টু থিংস অফ ভ্যালু। তো যখন কোনো কিছুর কোনো মনিটারি ভ্যালু থাকবে বা ফিজিক্যাল ভ্যালু থাকবে, যেটা একজন আরেকজনের সাথে এক্সচেঞ্জ করতে চাইবে, কোন একটা বার্গেনিং প্রসেসের মধ্য দিয়ে, কোন একটা টাইম এবং প্লেস ইনভলভ থাকবে এখানে, তখন আমরা সেগুলোকে বলবো ট্রানজাকশনস। যখন when the exchange will be happened of two things of value। এরপরে যেটাকে আমরা বলছি রিলেশনশিপস। রিলেশনশিপ হচ্ছে বিল্ডিং এ মার্কেটিং নেটওয়ার্ক consisting of all company and all its supporting stakeholders। একটা কোম্পানির অনেকগুলো স্টেক হোল্ডার থাকে, সেই স্টেক হোল্ডারদের মধ্যে যে নেটওয়ার্কিংটা, এটাকে আমরা বলছি রিলেশনশিপস। সাপোজ আমরা যদি আবার একটু হোয়াইট বোর্ডে যাই, যেমন ধরো দিস ইজ IIUC, তাহলে IIUC-র একটা সাপোজ একটা বিজনেস অর্গানাইজেশন, এবং এখানকার যে মার্কেটিং ডিপার্টমেন্ট, তারা চিন্তা করলো যে তাদের যারা তাদের সাথে রিলেটেড আছে তাদের সবার সাথে একটা সম্পর্ক তৈরি করবে। তাহলে তার কারা কারা আছে, কাদের সাথে সে সম্পর্ক তৈরি করতে পারে? যেমন প্রথমেই তার থাকতে পারে এমপ্লয়িজ। এমপ্লয়িজ কিন্তু একটা অর্গানাইজেশনের ফার্স্ট লেভেল স্টেক হোল্ডার, কারণ এমপ্লয়িজরাই হচ্ছে গুডস এবং সার্ভিসেস গুলো এনশিওর করে। এমপ্লয়িজ নাম্বার 1। নাম্বার 2, যেমন ধরো এমপ্লয়িজ এর মধ্যে এখানে টিচার্স, অফিসার্স আছে, এরকম স্টুডেন্টস, এরপরে আছে স্টুডেন্টদের গার্জিয়ানস। স্টুডেন্টদের গার্জিয়ানরাও স্টেক হোল্ডার। কারণ কি? কারণ কোনো কারণে IIUC-র যদি কোনো প্রবলেম হয়, তাহলে স্টুডেন্টরাও ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি গার্জিয়ানরাও ক্ষতিগ্রস্ত হবে। এরপরে আমরা যদি ধরি, যেমন ধরো আদার স্কুলস অথবা কলেজেস যেগুলো আছে, কলেজেস, তারপরে IIUC-তে যারা ডোনার্স আছে, ডোনার যারা ডোনেশন প্রোভাইড করে IIUC-তে, ডোনার্স বানান সম্ভবত ভুল হয়েছে, মোস্ট প্রবাবলি এরকম হবে, ডোনার্স। তাহলে ডোনাররা IIUC-র স্টেক হোল্ডার। এরপরে ধরো গভর্নমেন্ট অফিসিয়ালস বা UGC, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন,
তাহলে এই যে গ্রুপগুলো, স্টেক হোল্ডার মানে হচ্ছে এই যাদের আইআইইউসির সাথে যাদের স্বার্থ জড়িত আছে এবং আইআইইউসির যাদের সাথে স্বার্থ জড়িত আছে তারা সবাই হচ্ছে আইআইইউসির স্টেক হোল্ডার। যাদের সাথে আইআইইউসির স্বার্থ জড়িত আছে অথবা যাদের স্বার্থ আইইউসির সাথে জড়িত আছে তারা সবাই হচ্ছে আইআইইউসির স্টেক হোল্ডার। তাহলে এই স্টেক হোল্ডারদের সাথে রিলেশনশিপ মেনটেন করা মানে এই যে নেটওয়ার্কিংটা, যেটা এই যে নেটওয়ার্কিংটা মেনটেন করা হলো, এই নেটওয়ার্কিংটাকে বলে রিলেশনশিপ। এই নেটওয়ার্কিংটাকে বলে রিলেশনশিপ। এমপ্লয়ি আইএস সাথে এমপ্লয়ি রিলেশন, এমপ্লয়ির সাথে স্টুডেন্টদের রিলেশন, আইএস এর সাথে স্টুডেন্টদের রিলেশন, স্টুডেন্টদের সাথে তাদের গার্জিয়ানদের রিলেশন, হ্যাঁ, তারপরে আইএস এর সাথে গার্জিয়ানদের রিলেশন সরাসরি, আবার আইএস এর সাথে কলেজের রিলেশন, গার্জিয়ানদের সাথে আবার কলেজের রিলেশন, কলেজের সাথে গার্জিয়ানদের রিলেশন, আইএস এর সাথে আবার ডোনারদের সাথে যে নেটওয়ার্কিং, ডোনারদের আবার আইএস এর সাথে যে নেটওয়ার্কিং, ইউজিসির সাথে নেটওয়ার্কিং, এই টোটাল নেটওয়ার্কিংটাকেই আমরা বলছি হলো এটাকে আমরা বলছি রিলেশনশিপ। তাহলে রিলেশনশিপ ইজ নাথিং বাট networking among all the stakeholders with the organization। ঠিক আছে, অর্গানাইজেশন যেটা আছে আইআইইউসি, তার সাথে তার যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে যে রিলেশন নেটওয়ার্কিংটাকে আমরা বলছি রিলেশনশিপ। ইজ ইট ক্লিয়ার টু ইউ? জি স্যার। তাহলে এটা হচ্ছে রিলেশনশিপ। তো আমরা গুডস এবং সার্ভিসেস পাই কিন্তু এই রিলেশনশিপের মাধ্যমেই আসলে, ঠিক আছে, এই রিলেশনশিপের মাধ্যমে। আইওসি এর সাথে আমার রিলেশন আছে বলেই আমি আইওসি থেকে বেনিফিট পাই, তোমারও আইওসি এর সাথে রিলেশনশিপ আছে বলেই তুমি আইওসি থেকে বেনিফিট পাও, তোমার সাথে আইওসি রিলেশনশিপ আছে বলে তোমার কাছ থেকে আইওসি টিউশন ফি পায়। এই এখন আমরা দেখব যে হু পারচেজেস প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। আমাদের আর 3 মিনিট আছে, আমরা এই টপিকটা দেখব, এটাই হবে আমাদের লাস্ট টপিক। তাহলে হু পারচেজেস প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, প্রোডাক্ট এবং সার্ভিসেস কে পারচেজ করে, কারা পারচেজ করে? তাহলে এখানে আমরা দেখছি যারা পারচেজ করে মূলত তাদেরকে বলা হয় মার্কেট। কি বলা হয়? কি বলা হয়? কোর কনসেপ্টে মনে আছে আমরা একটা দেখেছিলাম, কোর কনসেপ্টে মনে আছে? কোর কনসেপ্টে আমরা যখন দেখেছিলাম এই যে মার্কেট, ঠিক আছে, মার্কেট। তাহলে যারা গুডস এবং সার্ভিসেস কিনবে তাদেরকে মার্কেটিং এর ল্যাঙ্গুয়েজে কি বলে? কি বলে তাদেরকে? বায়ার্স। হ্যাঁ, মার্কেট বলে। আমরা এতদিন জানি মার্কেট মানে হচ্ছে যেখানে বেচা কিনা হয়, তাই না? জি স্যার। আমরা এতদিন জানি মার্কেট মানে যেখানে বেচা কিনা হয়, কিন্তু আজকে থেকে আমরা জানবো মার্কেটিং এর ল্যাঙ্গুয়েজে মার্কেট মানে হচ্ছে বায়ার্স, ক্রেতা, who share a particular need or want that can be satisfied through exchange or relationship। এক্সচেঞ্জ অথবা রিলেশনশিপের মাধ্যমে স্যাটিসফাই করা যাবে এমন নিড যারা শেয়ার করে, ওই সমস্ত বায়ারদেরকেই বলা হচ্ছে মার্কেট। কি বলা হচ্ছে? মার্কেট। মার্কেট, হ্যাঁ। তাহলে মার্কেট মিন্স বায়ার্স। কোন বায়ার? যারা তাদের নিডকে শেয়ার করবে, ওই নিড যেটা ফুলফিল করা যাবে, এমন নিড নয় যেটা ফুলফিল করা যাবে না। যেমন কোনো কাস্টমার যদি তোমাকে বলে, তুমি ধরো একজন বড় ব্যবসায়ী,
তোমার কাছে এসে কোনো কাস্টমার বললো যে তুমি আমাকে এই চাঁদটাকে আমার বাড়ির উঠানে সেট করে দিবা, আমি সব সময় জ্যোৎস্নার আলোতে স্নান করতে চাই রাতের বেলা, যখনই রাত হবে তখন আমার বাড়ির আঙিনায় চাঁদ উঠে থাকবে, আমি চাঁদের আলো যেটা জ্যোৎস্না, সেই জ্যোৎস্নায় আমি সিক্ত হতে চাই। ইজ ইট পসিবল? কোনো মানুষের পক্ষে আকাশের চাঁদ কোনো ব্যক্তির বাড়ির আঙিনায় সেট করে দেওয়া সম্ভব? না স্যার। বা কোনো একটা গ্রামে, না, কোনো একটা স্যার। এলাকায়, শহরে সেট করে দেওয়া সম্ভব? বা আমাদের বাংলাদেশের উপরে সবসময় চাঁদ থাকবে এটা এনশিওর করা সম্ভব? বাংলাদেশ গভর্নমেন্ট, আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মাশাআল্লাহ খুব পাওয়ারফুল, যদি বলে যে আমেরিকাও অনেক পাওয়ারফুল, আমেরিকাকে যদি বলে যে তোমরা এক কাজ করো, তোমরা তো অনেক পাওয়ারফুল, তোমাদের নাসা আছে, অনেক কিছু আছে, তোমরা এক কাজ করো, চাঁদটাকে বাংলাদেশের উপরে আইনা সেট করে দিবা, আমাদের দেশের মানুষ সবসময় চাঁদের আলোর মধ্যে থাকতে চায়। ইজ ইট পসিবল? আমেরিকার কোনো মার্কেটারের পক্ষে চাঁদটাকে বাংলাদেশের উপরে সেট করে দেওয়া সম্ভব? না স্যার। না। তার মানে এটা হলো এমন নিড যে নিড আসলে ফুলফিল করা যাবে না। তাহলে এবার কি তাহলে বাংলাদেশকে এটার মার্কেট বলা যাবে? না স্যার। মার্কেট বলা যাবে না। মার্কেট বলা যাবে তাকে যে তার যে ওই নিডটা শেয়ার করলো, যে নিডটা ফুলফিল করা যাবে মার্কেটিং অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে। তাহলে এবং মার্কেট হওয়ার জন্য এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স ইম্পর্টেন্ট। এই যে এখানে যে তিনটা ক্যারেক্টারিস্টিক্স বলছে যে পিপল হু এক্সিবিট নিড, যারা নিডটাকে শেয়ার করবে, এখানে আমরা বলেছি একবার যে শেয়ার করবে, ঠিক আছে, যারা শেয়ার করবে তাদের নিডকে, এবং এখানেও বলছে যারা এক্সিবিট করবে তাদের নিডকে, যারা প্রকাশ করবে, ডিসপ্লে করবে, এবং তার কাছে রিসোর্সেস থাকবে টু এক্সচেঞ্জ, তার কাছে রিসোর্সেস থাকবে এক্সচেঞ্জ করার মতো। তার নিডকে আমি ফুলফিল করব, সে তো আমাকে টাকা দিতে পারতে হবে, সে যদি টাকা না দিতে পারে তাহলে তার এখানে কোনো ডিমান্ড তৈরি হবে? আমরা তো কিছুক্ষণ আগেই পড়লাম যে নিড থাকলে না, হবে স্যার। না, নিডটাকে ওয়ান্টে কনভার্ট করতে হবে, কি চাই সেটা বলতে হবে ইন পার্টিকুলারলি, এবং সেই জিনিসটা তার সে আমার কাছ থেকে নিতে হলে তার কাছে রিসোর্স থাকতে, মানি থাকতে হবে। মানি থাকলে তখন আমি তাকে বলবো যে ইয়েস, তার এখানে ডিমান্ড তৈরি হয়েছে, এখানে ডিমান্ড আছে। আদারওয়াইজ আমি ওই ধরনের কোনো প্রোডাক্ট তৈরি করতে যাব না, যে ধরনের প্রোডাক্টের মানুষের হয়তো ইচ্ছাও আছে কিন্তু মানুষের কাছে ওইটার অর্থ নাই, টাকা নাই। তাহলে রিসোর্সেস টু এক্সচেঞ্জ। এরপরে হচ্ছে উইলিংনেস টু এক্সচেঞ্জ, তোমার এক্সচেঞ্জ করার মতো ইচ্ছা থাকতে হবে, শুধু টাকা থাকলেই হবে না। অনেক মানুষের টাকা আছে কিন্তু তারা কি সেই টাকা কিভাবে খরচ করতে হবে সেটা বোঝে না, তার নিডও আছে, তার ওয়ান্টও আছে, কিন্তু সে টাকা খরচ করে না। যেমন ধরো এই যে আমরা যাদেরকে বাজারে পার্মানেন্টলি মোটামুটি এদিক সেদিক বসে ভিক্ষা করতে দেখি, যারা বেগার্স, অথবা ইভেন হেঁটে হেঁটেও যারা ভিক্ষা করে, তোমাদের এই চট্টগ্রামে এসে আমি দেখছি এত ভিক্ষুক, বাবারে বাবা। তো বাজারে গেলে মোটামুটি 8-10 জন তো আসবেই চাওয়ার জন্য, ঠিক আছে। আমি এটাকে কি বলবো, ভিক্ষাবৃত্তি আল্লাহ পাকের কাছে সবচেয়ে অপছন্দনীয় একটা কাজ। আল্লাহ পাক এটাকে নিষেধ করেন নাই, এটাকে হারাম করেন নাই, হালালই করেছেন, কিন্তু ভিক্ষাবৃত্তি আর তালাক আল্লাহ পাক পারমিট করেছেন, কিন্তু সবচেয়ে বেশি অপছন্দ করেন। তো স্বাভাবিকভাবে আল্লাহ পাক যেটাকে অপছন্দ করে আমিও সেটাকে অপছন্দ করি। এটা হয়তো আমাদের গভর্নমেন্ট চাইলে তাদেরকে একটা ব্যবস্থা নিয়ে সলভ করতে পারতো, সিটি কর্পোরেশন গুলাকে দায়িত্ব দিলেও এই ভিক্ষুকদেরকে পুনর্বাসন করে তাদের কি অভাব অভিযোগ আছে সেগুলো শুনে একটা সেটেলমেন্টে দিতে পারতো। ভিক্ষুকের সংখ্যা যে খুব বেশি তা না, কিন্তু একই ধরনের ভিক্ষুক ঘুরে ফিরে বিভিন্ন জায়গাতে যায়, এবং তোমরা আশ্চর্য হয়ে যাবে যে এই ভিক্ষুকেরা অনেকেই আছে যারা তোমার আমার থেকে বেশি সলভেন্ট, তাদের তোমার আমার থেকে বেশি টাকা আছে, এটা সত্যি কথা।
এবং তারা কি করে, তাদের এই প্রতিদিন যে টাকাগুলো মানুষের কাছ থেকে চেয়ে নেয়, সেই টাকাগুলো তাদের আবার নির্ধারিত কিছু দোকান আছে, সেই দোকানগুলোতে সেই অর্থ লগ্নি করে দে ইনভেস্ট, এবং সেটা হচ্ছে অন ইন্টারেস্ট, সুদে। বুঝতে পেরেছ? সেই দোকানদারেরা তাদেরকে আবার এগুলো সুদে আসলে ফেরত দেয়। তো এখন দেখবা যে গতকালকেই আমি একটা ওষুধের দোকানে গেলাম, সেখানে দেখি আমি একজন ভদ্রলোক, উনি মসজিদ থেকে নামাজ পড়ে ওই একজন ভিক্ষুককে সাথে করে নিয়ে এসছেন ওষুধের দোকানে। ওনার ইন্টেনশন কি? ওনার ইন্টেনশন হচ্ছে ওই ভিক্ষুককে উনি একটা ইনহেলার কিনে দেবেন, কারণ ওই ভিক্ষুক ইনহেলার দেখাচ্ছে এবং সে বলছে যে আমার এটা কেনার জন্য টাকা দরকার, এটা বলে বলে সে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। বিলিভ ইট, যে তার ওরকম 5টা 10টা ইনহেলার কেনার মতো টাকা অলরেডি জোগাড় হয়ে গেছে, কিন্তু সে একটা ইনহেলারও কিনছে না। এবং তার প্রবলেম যেটা, স্যার হ্যাঁ বলো। হ্যাঁ বলো। স্যার আমাদের আরেকটা ক্লাস আছে বললাম। ও আচ্ছা আচ্ছা, আরেকটা ক্লাস আছে, আমি এখনই শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তো তাহলে কি হচ্ছে দেখো, এই যে সে কিন্তু ইনহেলারটা কিনছে না, তো তার মানে কি হচ্ছে, তার মানে তার কিন্তু নিড আছে, সে অসুস্থ, হি ইজ সিক, এবং তার কাছে অর্থ আছে, হি হ্যাজ রিসোর্সেস টু এক্সচেঞ্জ, বাট সে কিনছে না, এটা ইচ্ছে করেই কিনছে না। তার মানে হচ্ছে তার উইলিংনেস নাই টু এক্সচেঞ্জ। তাহলে আমি তাকে কি একজন বায়ার হিসেবে বা তাকে কি মার্কেট হিসেবে কনসিডার করব? তাকে কি মার্কেট হিসেবে কনসিডার করব? হ্যালো। না স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। এর পরের ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকি টপিকগুলো কভার করব। Thank you very much for joining with us in the class. আসসালামু আলাইকুম।